নমস্কার, আমি প্রিয়ন্তী দে। আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায় সম্পর্কে জানব। সেই অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এটা খুব মজার একটা চ্যাপ্টার যদি বলতে যাই। এখানে অনেক ধরনের অনেক ডাইমেনশনের তোমরা ম্যাথ পাবে। অ্যান্ড যদি বলি তাহলে পরীক্ষার মধ্যে সবচেয়ে নাম্বার তোলা সহজ একটা চ্যাপ্টার হচ্ছে এই আর্থিক বিবরণী বিশ্লেষণ। অন্যান্য চ্যাপ্টারগুলোতে অনেক সূত্র মুখস্থ করতে হয়, অনেক কিছু করতে হয়, এখানেও সূত্র মুখস্থ করতে হবে, ওকে, কিন্তু তুমি ম্যাথ করে অনেক ইজিভাবে নাম্বার তুলতে পারবে এই আর্থিক বিশ্লেষণের চ্যাপ্টারের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এখানের মধ্যে কি কি ক্লিয়ার করব? প্রথমে যে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে সেটা হচ্ছে বেসিক লেভেল। যদিও এখানে তোমার থিওরির তুলনায় ম্যাথই সবচেয়ে বেশি হাইলাইটেড। আচ্ছা, এখানে যদিও থিওরির তুলনায় ম্যাথ হচ্ছে সবচেয়ে বেশি হাইলাইটেড, তাও আমরা বেসিকটা ক্লিয়ার করব, এরপর আমরা ম্যাথটা ক্লিয়ার করব। ম্যাথের মধ্যে আমরা সূত্র করব অ্যান্ড অনেকগুলো ম্যাথ দেখার ট্রাই করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আর্থিক বিশ্লেষণ। আচ্ছা, আর্থিক বলতে আমরা যেটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে অর্থ, আর সে অর্থটাকে বিশ্লেষণ করা। অর্থাৎ অর্থকে তুমি কিভাবে ব্যবহার করছো, কোন ক্ষেত্রে ব্যবহার করছো, কতটুকু পরিমাণ ব্যবহার করলে একটি ফলপ্রসূ একটা রিটার্ন আসা সম্ভব, একটা আশানুরূপ একটা রিটার্ন আসা সম্ভব, বা কিভাবে তোমার প্রতিষ্ঠানের আর্থিক যে ফলাফলগুলো আছে, যে ব্যালেন্স শিট, উদ্ধৃত্তপত্র বা তুমি যে নগদ প্রবাহ যা কিছু করছো, সেগুলো কিভাবে তুমি প্রেজেন্ট করলে বাইরের বিনিয়োগকারীরা তোমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে উৎসাহব্যঞ্জক হবে, সবগুলো মিলে মূলত আমাদের আর্থিক বিশ্লেষণ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অর্থকে বিশ্লেষণ করা, এটাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। চলো আমরা দেখি আমাদের বইয়ে কি লেখা আছে সেটার উপরে। প্রথমে দেখো আর্থিক বিশ্লেষণ কি বলা হচ্ছে। আর্থিক বিশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, প্রকল্প এবং অর্থায়ন কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মদক্ষতা, কার্যাবলী যাচাই করা হয়ে থাকে। অর্থাৎ প্রকল্প অর্থায়ন প্রতিষ্ঠান কতটুকু সুস্পষ্টভাবে তার পরিচালনা কার্যাবলীগুলোকে ভালোভাবে মেনটেন করতে পারছে, তার কর্মদক্ষতা কত, সে কিভাবে কতটুকু দায় পরিশোধ করতে পারছে, সে তার দেনাদারকে কিভাবে ম্যানেজ করছে, পাওনাদারকে কিভাবে ম্যানেজ করছে, স্বল্প মেয়াদী দায়গুলোকে কিভাবে ম্যানেজ করছে, তার প্রকল্প অর্থায়ন এসবের মাধ্যমে সবগুলো নিয়ে যেখানে বিচার বিশ্লেষণ করা হয়, যেখানে সেগুলোকে বলতে গেলে বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে আমার আর্থিক বিশ্লেষণ। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মদক্ষতা এবং কার্যাবলী যাচাই করা হয়। যেমন আমার প্রতিষ্ঠানে আমার কতটুকু সম্পদ আছে আমার চলতি দায় এর বিপরীতে, বা কতটুকু অ্যাসেটস আছে আমার দায় পরিশোধের জন্য, কতটুকু তারল্য সম্পদ আছে আমার, এখানে কর্মদক্ষতা কতটুকু, কার্যদক্ষতা কতটুকু, প্রতিষ্ঠানটির সঠিকভাবে বা সুন্দরভাবে পরিচালনা করা পসিবল কিনা, এসব কিছুই আর্থিক বিশ্লেষণ। ওকে, এই আর্থিক বিশ্লেষণ আমরা কেন করি, কিসের জন্য প্রয়োজন আমাদের আর্থিক বিশ্লেষণ করা? এখন দেখো, আমার প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠান পরিচালনা করছি, যে কোনো কিছু হতে পারে। এখন বাইরে যারা বিনিয়োগকারী আছে তারা তো আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, তাই না? তারা আমার প্রতিষ্ঠানে কেন বিনিয়োগ করবে, কিসের জন্য বিনিয়োগ করবে? তারা, তাদের মাথায় প্রথমেই থাকবে যে বিনিয়োগ করার জন্য যে এই প্রতিষ্ঠানটা কিরকম প্রতিষ্ঠান, কিরূপ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি কি ভালো পর্যায়ে আছে নাকি খারাপ পর্যায়ে আছে, সেটার রেটিং কিরকম, ক্রেডিট রেটিং কিরকম, এই সকল বিষয় তারা তখনই বিবেচনা করতে পারবে যখন আমি আমার প্রতিষ্ঠানের আর্থিক যে ফলাফলগুলো আছে, আর্থিক যে কর্মকাণ্ডগুলো আছে, সেগুলোকে ভালোভাবে পর্যালোচনা করে বিশ্লেষণ করে আমার প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ভালো নাকি খারাপ সেটা যখন তাদের কাছে শো করব আর্থিক বিশ্লেষণ করে, তারপরে তারা আমার প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ করতে আগ্রহী হবে। না, এই প্রতিষ্ঠানে আমি অর্থ খাটাতে পারি, মানে অর্থ বিনিয়োগ করতে পারি, এই জন্য আমার মূলত প্রয়োজন আর্থিক বিশ্লেষণ। আমরা বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, এরপর দেখো আরো অনেক কিছু বলেছে। আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করার ক্ষমতা, এতক্ষণ যতটুকু বললাম যে তুমি ভালোভাবে প্রতিষ্ঠান পরিচালনা করলে, ভালো প্রফিট আসলে তারপরেই তো তুমি ঋণ পরিশোধ করতে পারবে, তাই না? আর্থিক সামর্থ্য, উপার্জন ক্ষমতা, তারল্য বিশ্লেষণ, এসব কিছু করা হয় আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। তোমার সম্পদ আছে কিনা, দায়ের বিপরীতে পর্যাপ্ত সম্পদ আছে কিনা, দায়ের বিপরীতে পর্যাপ্ত অর্থ আছে কিনা, তারপর প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনার জন্য প্রয়োজনীয় তারল্য সম্পদ আছে কিনা, তুমি ঋণ পরিশোধ করতে পারছো কিনা, এই সকল কিছু এই আর্থিক বিশ্লেষণের মধ্যে বিবেচ্য বিষয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টেকসই হবে কিনা, বাজারে টিকে থাকতে পারবে কিনা, তাও যাচাই করা
হয়। আর্থিক বিশ্লেষণে সাধারণ প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক বিবরণী, অর্থাৎ এগুলো কেমন ভাবে করা হবে, আমরা যে অ্যাকাউন্টিং এ আয় বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী করি না, এগুলোই মূলত আর্থিক বিশ্লেষণ। এগুলো আমরা বাইরের যারা বিনিয়োগকারী বা অভ্যন্তরীণ যারা শেয়ার হোল্ডার আছে সবাইকে যখন শো করব যে দেখো আমার প্রতিষ্ঠান এই পজিশনে আছে, তারা কি করবে, প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে আরো আগ্রহী হবে। আর খারাপ হলে তো ওই জায়গায় তারা তাদের অর্থটা তুলে নিয়ে যেতে, মানে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই আর্থিক বিশ্লেষণটা সাহায্য করবে। তাই আমাদের আর্থিক বিশ্লেষণ প্রয়োজন। ওকে, এর পরের স্লাইডে দেখো আর্থিক বিশ্লেষণের কথা তো বললাম। এবার আর্থিক বিশ্লেষণকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আমার মৌলিক বিশ্লেষণ, আরেকটি হচ্ছে টেকনিক্যাল আর্থিক বিশ্লেষণ। মৌলিক আর্থিক বিশ্লেষণ আর টেকনিক্যাল আর্থিক বিশ্লেষণ মানে কি? মৌলিক আর্থিক বিশ্লেষণ, মৌলিক শব্দ শুনেই বোঝা যাচ্ছে যেটা একদম বেসিক লেভেলের আর্থিক বিশ্লেষণ। কিভাবে করা হয় দেখো, এখানে বলা হয়েছে যে ফ্রি নগদ প্রবাহ, পরিচালন নগদ প্রবাহ, পরিচালন মুনাফা, আর্থিক বিবরণী, বিভিন্ন অনুপাত, শেয়ার প্রতি আয় লভ্যাংশ। এটা মূলত আমি যদি বলি, তোমরা অ্যাকাউন্টিং এর যে এই চ্যাপ্টারটা অনেকবার করেছো, অ্যান্ড সেটারই একটা ছোটোখাটো একটা ভার্সন যেটা ফিনান্সে আমাদের দিয়ে দেওয়া আছে। দেখো তুমি আর্থিক বিবরণী করেছো, বিভিন্ন ধরনের অনুপাত বিশ্লেষণ করেছো, ষষ্ঠ অধ্যায়ে আই গেস আছে আমাদের অ্যাকাউন্টিংয়ে, আমার ঠিক মনে নেই। এরপর দেখো লভ্যাংশ, ফ্রি নগদ প্রবাহ, পরিচালন নগদ প্রবাহ, সব কিছু একদম যেগুলো হাতে কলমে করা হয়, যেগুলোতে তোমার আয় দায় সম্পদ নির্ণয় করা হয়, কতটুকু প্রতিষ্ঠানের নগদ প্রবাহ হচ্ছে সেটি নির্ণয় করা হয়, বিভিন্ন ধরনের অনুপাত, তারল্য অনুপাত, দায় অনুপাত, মালিকানা সত্ত্ব অনুপাত, অনেক কিছু। এই সকল বিষয় যখন বিশ্লেষণ করা হবে সেটিকে বলা হচ্ছে মূলত আমার মৌলিক আর্থিক বিশ্লেষণ। কি বলা হচ্ছে? মৌলিক আর্থিক বিশ্লেষণ। টেকনিক্যালটা কি? টেকনিক্যালের আর এটার মধ্যে যেটা তফাৎ, এখানে আর্থিক বিশ্লেষণের জন্য বিভিন্ন গ্রাফ, চার্ট এবং বাজার শেয়ারের দামের পরিবর্তন, বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করা হয়। টেকনিক্যালি মডার্নাইজ বলা যেতে পারে, যেখানে গ্রাফ ব্যবহার করা হতে পারে, চার্ট ব্যবহার করা হতে পারে, বিভিন্ন ধরনের গ্রাফ ব্যবহার করা হতে পারে, বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করা হতে পারে, বাজারে বর্তমানে আমার প্রতিষ্ঠানটা কিরকম পারফর্ম করছে এই জিনিসগুলো বলা হতে পারে, আমি যে প্রোডাক্টটা বাজারে ছাড়ছি বা ছেড়েছি সেই প্রোডাক্টটাকে তার গ্রহণযোগ্যতা কতটুকু, কতটুকু প্রফিট আসছে, এই সকল বিষয়ে চার্ট গ্রাফের মাধ্যমে আমি প্রেজেন্ট করার মাধ্যমে আমি আর্থিক বিশ্লেষণ করতে পারি, যেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল আর্থিক বিশ্লেষণ। হচ্ছে আর্থিক বিশ্লেষণের আরেকটি ভাব, যেটি এমন একটি প্রক্রিয়া যেখানে আর্থিক বিশ্লেষণে বিভিন্ন ধরনের গ্রাফ, চার্ট এবং বাজার শেয়ারের দামের পরিবর্তন, বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করা হয়। ওকে, এই দুইটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণে আরো অনেক কিছু প্রক্রিয়া তোমরা জানবে। আর্থিক বিশ্লেষণের বিভিন্ন কৌশলও আছে কিভাবে আর্থিক বিশ্লেষণ করা হতে পারে। সেখানের মধ্যে আমরা বিভিন্ন প্রকার আর্থিক বিবরণী সম্পর্কে জানবো, যেখানে প্রকৃতভাবে কিভাবে আর্থিক বিশ্লেষণ করা হয় সেটা সম্পর্কে ধারণা পাবো। যেমন দেখো, আর্থিক বিশ্লেষণে আয় ব্যয় বিবরণী, উদ্ধৃতপত্র, এগুলো আমরা সবগুলো অ্যাকাউন্টিং এ পড়ে এসেছি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে। সংরক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণীর টিকাসমূহ, অর্থাৎ ম্যাথ করার পরে আমরা নিচে লিখি না, অনেক কিছু টিকার মাধ্যমে লিখি যে হচ্ছে যে উপরে সম্ভাব্য দায় আছে, এই সকল টিকাসমূহ, এগুলো সবগুলোর মাধ্যমে আমি আমার আর্থিক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো। অ্যান্ড আর্থিক বিশ্লেষণের মেইন মোটিভই থাকে বিনিয়োগকারীদের, আমার মতে বিনিয়োগকারীদের আকর্ষণ করা, যারা অভ্যন্তরীণ আছে, যারা বহিস্থ আছে, যারা আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে ইচ্ছুক বা ক্রেডিট রেটিং এর জন্য এই আর্থিক বিশ্লেষণী খুবই দরকারি। সেগুলো কিভাবে পাবে? উদ্ধৃতপত্র করলাম, উদ্ধৃতপত্র করে আমি দেখালাম যে আমার সম্পদের বিপরীতে এরকম দায় এবং মালিকানা সত্ত্ব আছে, আমার প্রফিট এতটুকু হয়েছে, আমার নগদ প্রবাহ প্রতিষ্ঠানে এতটুকু, আমার সংরক্ষিত আয় বিবরণীতে সংরক্ষিত মুনাফা এতটুকু। এই সকল কিছু যখন আমি তৈরি করব, এটাই মূলত আর্থিক বিবরণী বিশ্লেষণ বা আর্থিক বিশ্লেষণ। এই যে বিভিন্ন ধরনের আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা এই আর্থিক বিশ্লেষণটা করে থাকি। ওকে, এরপর দেখো এখানে নগদ প্রবাহ বিবরণী এবং আয় বিবরণীর একটা পার্থক্য দিয়ে দেওয়া আছে। এর আগেও অনেকবার তোমরা পড়ে এসেছো, নগদ প্রবাহ বিবরণী একটি সুস্পষ্ট ধারণা আয় বিবরণীর তুলনায়। নগদ প্রবাহ বিবরণীতে নগদকে বিবেচনা করা হয়, নগদের প্রকৃত স্বরূপকে বিবেচনা করা হয়। আর আয় বিবরণীতেও করা হয়, বাট বর্তমান সময়ে সকল ধরনের আধুনিক যে ম্যাথগুলো আছে সেগুলোতে সবসময় নগদ প্রবাহকে বিবেচনায় নেওয়া হয়। এটা কেন করা হয়? যে আয় বিবরণীকে কেন আমি বিবেচনায় নিচ্ছি না? তোমাদের অনেকবার ক্লাসে আমি হয়তো এর পূর্বেও আলোচনা করেছি, বা হয়তো অনেক ক্লাসে তোমরা পাবে যে নগদ প্রবাহ বিবরণীতে নগদ একটা সুস্পষ্ট ধারণা হিসেবে বিবেচিত হয়। যেমন আমি তোমাকে অবচয়ের কথা বলতে পারি। অবচয় যেমন আমার একটা খাট আছে, খাটের হচ্ছে তোমার বারবার ইউজ করার ফলে এটা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তো ক্ষয়ক্ষতি হওয়ার ফলে কি হচ্ছে যে তোমার সেটাতে দেখা যেতে পারে হচ্ছে 5,000 টাকা আমি ধরলাম যে ক্ষয়ক্ষতি স্বরূপ অবচয়।
ওকে, দেন আমি আয় বিবরণীতে গিয়ে 5,000 টাকাটা লিখেও ফেললাম যে আয় বিবরণীতে 5,000 টাকা মাইনাস যাবে, কারণ এটা আমার তো অবচয় হয়ে গিয়েছে, 5,000 টাকা মাইনাস করব, ঠিক না? 5,000 টাকা যখন মাইনাস হয় আমার যে নিট প্রফিট যেটা থাকে, সেটা কি হয়, কমে যায়, তাই না? বাট একটু চিন্তা করো তো, আসলে কি আমার পকেট থেকে টাকা গিয়েছে? অবচয় তো আমি ধরলাম 5,000 টাকা, আসলে কি প্রতিষ্ঠান থেকে সেটা চলে গিয়েছে? না, সেটা তো আমি কাউকে দিয়ে দিই নাই, সেটা তো প্রতিষ্ঠানে আছে এবং সেটার জন্য আবার একটা সঞ্চিতিও করা হচ্ছে, ঠিক না? আসলে অবচয় নামে আমি হিসাবটা অন্তর্ভুক্ত করলেও অবচয়ের টাকা প্রকৃতপক্ষে পকেট থেকে চলে যায় না, সেটা আমি জাস্ট একটা ক্ষয়ক্ষতি হিসেবে দেখিয়েছি, বাট আসলে আমার পকেট থেকে কিন্তু টাকা চলে যাচ্ছে না। কিন্তু আয় বিবরণীতে কি করছি আমরা, ব্যয় হিসেবে লিখছি, ব্যয় হিসেবে লিখে সেটাকে আমরা মাইনাস করে নিট প্রফিটটাকে কমিয়ে দিচ্ছি, না? তার মানে তাহলে কি বলতে পারি যে আসলে যে অবচয়ের টাকাটা আমার পকেট থেকে যায়নি সেটা কেন আমি মাইনাস করে হচ্ছে আমার নিট প্রফিটকে কমিয়েছি বা আমার নগদ টাকাকে কম দেখিয়েছি, তাই না? সেটা তো ভুল। কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে তুমি যখন যাবে তখন দেখা যায় অবচয়টা ওরা মাইনাস করে না, অবচয়টা ওরা যোগ করে। কেন যোগ করে? তাদের ধারণা অবচয়তে তো আমার টাকা পকেট থেকে যাচ্ছে না, সেটা তো প্রতিষ্ঠানেই আছে, প্রতিষ্ঠানেরই টাকা, আমি তো আমার পকেট থেকে নগদ টাকা দিয়ে দিচ্ছি না, তাহলে কেন করব আমি? সেজন্য এখানে তোমার নগদ প্রবাহ বিবরণীতে অবচয়টা মাইনাস না করে অবচয়টা করা হয় কি প্লাস। বুঝতে পেরেছো? এই জন্য আমার নগদ প্রবাহ বিবরণী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো পার্থক্য আছে, তুমি যদি দেখো, ওকে, দেখে আমরা পার্থক্যটা একটু দেখি। পার্থক্যটা দেখো, প্রথমে বলছে কি, অতীতের একটি নির্দিষ্ট সময়ে নগদ আন্তঃপ্রবাহ আর নগদ বহিঃপ্রবাহ নিয়ে যে বিবরণী তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ নগদ টাকা আসছে এবং চলে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলোকে বিবেচনায় রেখে যে বিবরণীটা প্রস্তুত করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। এরপরে দেখো আয় বিবরণী। আয় বিবরণী কি? রাজস্ব জাতীয় আয় ব্যয় সমূহ যে বিবরণীতে দেখানো হয় তাকে বলা হয় আয় বিবরণী। রাজস্ব জাতীয় আয় মানে হচ্ছে যে ক্রয় বিক্রয়, মুনাফা, মানে সরি, ক্রয় বিক্রয়, সার্ভিস বা এসব থেকে প্রাপ্ত আয়গুলো থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হচ্ছে আয় বিবরণী। আমরা সবাই জানি যেখানে নগদ লেনদেন সমূহ আসে এখানে নগদ এবং অনগদ সব লেনদেন সমূহ আসে। অনগদ লেনদেন বলতে অবচয়কে বোঝানো হচ্ছে, অস্পর্শনীয় সম্পত্তিগুলোকে বোঝানো হচ্ছে বা অবলোপনকে বোঝানো হচ্ছে, বাট এখানে শুধুমাত্র আসে নগদ লেনদেন সমূহ যেগুলো আসলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে গিয়েছে নাকি যায়নি, প্রতিষ্ঠানে রয়ে গিয়েছে নাকি যায়নি। কিন্তু এখানে তোমার অনগদগুলোও আসে, নগদগুলোও আসে। নগদ অর্থের আদান প্রদান সম্পর্কে জানার জন্য এটি তৈরি করা হয়। আর এটাতে লাভ ক্ষতি জানার জন্য, প্রতিষ্ঠানে আসলে কতটুকু লাভ হয়েছে, প্রতিষ্ঠানে কতটুকু ক্ষতি হয়েছে সেটি জানার জন্য তৈরি করা হয়। আয় বিবরণী তৈরি করার পর নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়, আর এটি আগে তৈরি করা হয়। পরিচালন কার্যাবলী, বিনিয়োগের কার্যাবলী, অর্থসংস্থান কার্যাবলী মূল্যায়নের জন্য এটি ব্যবহার করে। মানে নগদ প্রবাহ বিবরণী করার জন্য তিনটি ধাপ। প্রথম ধাপ হচ্ছে আমার পরিচালনা কার্যাবলী হতে নগদ প্রবাহ, দ্বিতীয় হচ্ছে আমার বিনিয়োগ কার্যাবলী হতে, আর তৃতীয় হচ্ছে এই যে 3 নাম্বার অর্থসংস্থান কার্যাবলী হতে নগদ প্রবাহ। তিনটা ধাপ রয়েছে আমার নগদ প্রবাহ বিবরণীতে। আর এখানে শুধু আয়গুলো থেকে ব্যয়গুলো বাদ দিলেই আমরা পেয়ে যাব আয় ব্যয় বিবরণী। ওকে, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে কিছু গাণিতিক সমস্যার সমাধান, মূলত বলতে গেলে চ্যাপ্টারগুলোতে এই সকল বিষয়গুলোর থিওরি আছে, এখানে খুবই থিওরি তুমি কম পাবে অ্যান্ড ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি পাবে। আরও অনেকগুলো আছে, আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম পড়বো তখন আমরা আরও অনেক ভালোভাবে সেগুলো বুঝতে পারবো। দেখো এখানে কিছু লিখেছে গাণিতিক সমস্যার সমাধান। গাণিতিক সমস্যার সমাধানে কি লিখেছে দেখো, কোনো লেনদেনের মাধ্যমে যদি কোম্পানিতে নগদ অর্থের আগমন হয়, নগদ অর্থ খরচ হওয়ার কথা ছিল কিন্তু খরচ না হলে অর্থাৎ সঞ্চয় হলে তবে যোগ হবে, নগদ অর্থ চলে গেলে অথবা নগদ অর্থে পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া না গেলে বিয়োগ হবে। এটা কিরকম? প্রথমে তোমাকে আমি বলি, এখানে তুমি যে পরিচালন কার্যাবলীগুলো করবে, তুমি প্রথমে যে আমি যে নগদ প্রবাহ বিবরণী করবে, এখানে প্রথম স্টেপ হচ্ছে আমাকে নগদ প্রবাহ বিবরণী করতে হবে। প্রথমে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ঠিক আছে, আমি প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী তুমি তিনটা ধাপ পাবে। নগদ প্রবাহ আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী
নগদ প্রবাহ বিবরণী তিনটা ধাপ পাবে। পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ হচ্ছে, বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ হচ্ছে, অর্থসংস্থান কার্যাবলী হতে নগদ প্রবাহ হচ্ছে। পরিচালন মানে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে নগদ প্রবাহগুলো হয় সেগুলো, আর হচ্ছে তোমার বিনিয়োগ কার্যাবলী মানে তুমি স্থায়ী সম্পত্তি ক্রয় করেছো, স্থায়ী সম্পত্তি বিক্রয় করেছো, এই সকল বিষয়। আর অর্থসংস্থান মানে ওই যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, বন্ড ইস্যু, শেয়ার বিক্রয়, এই সকল বিষয়গুলো যদি থাকে তখন হবে হচ্ছে তোমার অর্থসংস্থান কার্যাবলী। এই তিনটা ধাপ তোমরা পাবে। এখন নগদ প্রবাহ বিবরণী করার প্রথম মেইন শর্ত যেটা হচ্ছে তুমি অ্যাকাউন্টিংয়ে যা করেছো একদম ভুলে যাও। এখন এমন কেন বলছি অ্যাকাউন্টিংয়ে যা করেছো যা সবকিছু ভুলে যাও, মানে ধরো আমরা বলতে পারি দেনাদারের কথা, ঠিক আছে? দেনাদার শুনলে একটু ভালো ভালো লাগে না অ্যাকাউন্টিং এর ভাষায়, যে দেনাদার টাকা পাবো এখনো কিন্তু পাইনি, বা টাকা আমাকে দিবে এই ধরনের না। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, দেনাদার আমাকে টাকা দিবে কিন্তু এখনো কি সে টাকা দিয়েছে? তুমি তোমার বন্ধু থেকে টাকা পাবে 1000 টাকা, যতক্ষণ না বন্ধু দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত মনে বিরক্ত লাগে, কি রে ও টাকা দিচ্ছে না কেন, ও টাকা দিচ্ছে না কেন। তোমার বন্ধু কিন্তু দেনাদার তোমার কাছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার হাতে টাকা আসছে না ততক্ষণ পর্যন্ত তোমার বিরক্ত লাগছে, তাই না? তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে কি যে এখানে দেনাদারের টা অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে পজিটিভ মনে হলেও তুমি কিন্তু ভাবতে পারো অ্যাকাউন্টিং করার সময় দেনাদার দেখলে খুব ভালো লাগে, আর পাওনাদার দেখলে যেন মারতে ইচ্ছে করে, যে টাকা দিতে হবে এই ধরনের বিষয়, তাই না? কিন্তু তোমার বন্ধুর কথা যদি ভাবো, বন্ধু টাকা দিচ্ছে না, একটু বিরক্ত লাগে, বন্ধু কখন টাকা দিবে, তাই না? কেন বন্ধু তোমার দেনাদার। তার মানে দেনাদারের কনসেপ্ট অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে ভালো লাগলেও ফিনান্সের দৃষ্টিকোণ থেকে বলে কি যে টাকা আমার হাতে নেই, টাকা আমার পকেটে নেই, টাকা আছে বাইরে, প্রতিষ্ঠানের বাইরে। তার মানে এটা ভালো না। এটা প্রতিষ্ঠানে টাকাটা আসলে তখন আমি বলবো নগদ প্রবাহ হয়েছে, কিন্তু আসলে এটা নগদ বহিঃপ্রবাহ। এরকম আরো একটা উদাহরণ আমরা বলতে পারি পাওনাদারের কথা। পাওনাদার দেখলেই খারাপ লাগে যে টাকা দিয়ে দিতে হবে অ্যাকাউন্টিং এর পরিভাষায়, কিন্তু তুমি যদি ফিনান্সের পরিভাষায় দেখতে চাও, অ্যাকাউন্টিং এর পরিভাষা বলতে অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার আছে একই কনসেপ্টে ম্যাথ করবে, বাট আমি জাস্ট কথার কথা বলছি আর কি, যে আমাদের মেন্টালিটিতে যেটা সেট হয়ে যায় সেটা হচ্ছে দেনাদের মানেই ভালো, পাওনাদের মানেই খারাপ। এখন এখন যখন তুমি নগদ প্রবাহ বিবরণী, ফিনান্স বললো না, যে নগদ প্রবাহ বিবরণী যখন করতে যাবে তখন অ্যাকাউন্টিং এর পরিভাষায় যদি আমার ভালো লেগেও থাকে পাওনাদার, কিন্তু বন্ধুকে টাকা দিতে হবে আমার, উফ একটা ঝামেলার বিষয়, টাকা আমার পকেটেই আছে থাক, 1000 টাকা দিতে হবে, 1000 টাকা আমার পকেটে আছে থাক, ভালো না, আমার টাকা তো আমার হাতেই আছে। হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণী যখন করতে যাবে তখন এই পাওনাদারটাকে পজিটিভ ধরা হয়, মানে পাওনাদার, তখন পাওনাদারের টাকাটা যোগ করা হয়, মানে ধরে নেওয়া হয় যে টাকাটা আমার পকেটেই আছে, সেটা আমার বন্ধুকে আমার দিতে হচ্ছে না। বুঝতে পেরেছো? তাই দেনাদার নগদ প্রবাহ বিবরণীর মতে ভালো না, মানে হচ্ছে মাইনাস করা হয়, বিয়োগ করা হয়, আর পাওনাদার টাকা যোগ করা হয়। কিন্তু এই সবগুলো কিন্তু পরিচালন কার্যাবলীর মধ্যে পড়ে, কেননা দেনাদার পাওনাদার তোমার প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার জন্যই প্রয়োজন হবে, এই জিনিসটা মাথায় রাখবে। আর বিনিয়োগগুলো কি আমি তোমাকে বলেছি, সম্পত্তি ক্রয় বিক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত বিষয়গুলো। আর অর্থসংস্থান কি, শেয়ার ইস্যু করছো, বন্ড ইস্যু করছো, তারপর হচ্ছে শেয়ার বিক্রয় করছো, এই সকল বিষয়গুলো অর্থসংস্থানে যাবে। ওকে, এছাড়াও আরো বিষয় থাকে, এই যে পরবর্তীতে দেখেছো চলতি সম্পদ, বিবিধ দেনাদার, মজুত পণ্য, অগ্রিম ব্যয়, বাজারযোগ্য সিকিউরিটি। বাজারযোগ্য সিকিউরিটি মানে কি? বাজারযোগ্য সিকিউরিটি মানে হচ্ছে ধরো আমি গ্রামীণ ফোন কোম্পানি, আমার পাশেই আছে রবি নেটওয়ার্কিং কোম্পানি, গ্রামীণ ফোনের কোম্পানি, রবি নেটওয়ার্কিং কোম্পানি। এখন রবি নেটওয়ার্কিং শেয়ার এবং বন্ড ছাড়লো, গ্রামীণ ফোন কোম্পানি রবি নেটওয়ার্কিং এর শেয়ার বন্ড ক্রয় করে নিল। তার মানে অন্য প্রতিষ্ঠানের ইস্যুকৃত শেয়ার যখন আমার প্রতিষ্ঠান ক্রয় করে নিবে, এটাকে বলা হচ্ছে বাজারযোগ্য সিকিউরিটি। বুঝতে পারছো? বাজারযোগ্য সিকিউরিটি যদি হ্রাস পায় নরমালি মাইনাস করা হয়। আচ্ছা, এবার দেখো, আচ্ছা বাজারযোগ্য সিকিউরিটি বুঝতে পেরেছো? এই বাজারযোগ্য সিকিউরিটিও তোমরা হচ্ছে এক প্রকার একটা চলতি সম্পদের মতো, কেননা তুমি যখন অন্য প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করছো মানে সেটা একটা টাকা বিনিয়োগ হলো, একটা অর্থ খাটানো হলো, তোমার জন্য বিনিয়োগ, তোমার জন্য সম্পদ, তুমি চাইলে সেটাকে অন্য জায়গায় ব্যবহার করতে পারো, বিক্রয় করতে পারো, এটা হচ্ছে আমার বাজারযোগ্য সিকিউরিটি। এরপর দেখো প্রাপ্য বিল অনাদায়ী আয়। প্রাপ্য বিল অনাদায়ী আয় মানে হচ্ছে এই যে তুমি তোমার 500 টাকার হচ্ছে তুমি একজনকে ছাড় দিয়েছো, তোমার প্রতিষ্ঠান থেকে 500 টাকার পণ্য একজনে ধার হিসেবে কিনে নিয়ে গেছে, এখন তুমি সেটার উদ্দেশ্যে একটি বিল করলা, একটা বললে কি, ও বললো কি যে তোমাকে 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করে দিবে, এটা হচ্ছে প্রাপ্য বিল। ওকে, এখন প্রাপ্য বিলের অনাদায়ী যে টাকাটা আছে সেটাও আমার কি চলতি সম্পদ। বুঝতে পেরেছো? ওকে, তো
তাহলে দেখো প্রাপ্য বিলের অনাদায়ী আয়। বিলম্বিত ব্যয়, বিলম্বিত ব্যয় বলতে কি বোঝানো হচ্ছে, সেই ব্যয়গুলো যেগুলো প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে কাজ করে, যেগুলোর আর্থিক মূল্যও আছে, কিন্তু তুমি চাইলে সেই অর্থটাকে পুনরুদ্ধার করতে পারবে না। মানে তুমি চাইলে পারবে না যে টাকাটাকে ফেরত আনতে। যেমন আমি বলতে পারি বিজ্ঞাপন, ঠিক আছে, তুমি 5 বছরের বিজ্ঞাপন করেছো, 5 লাখ টাকা দিয়ে দিয়েছো, প্রথম বছরে অগ্রিম টাকা পরিশোধ করে দিয়েছো। তুমি চাইলে 3rd বছর গিয়ে বলতে পারবে না যে 2 লাখ টাকা খরচ হয়েছে, আমাকে বাদ বাকি টাকাগুলো দাও, কারণ পুরো টাকাটাই তুমি বিজ্ঞাপনের জন্য দিয়েছেন, 5 বছর ধরে ওই বিজ্ঞাপনটা চলবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক প্রকার একটা বিলম্বিত ব্যয় বলা যায়, যেগুলো আর্থিক মূল্য আছে, যেগুলো তোমাকে ফিডব্যাক দিবে, যেগুলো তোমাকে সুবিধা দিবে। বিজ্ঞাপন তোমাকে 5 বছর ধরে সুবিধা দিচ্ছে, বাট তুমি চাইলে 3য় বছর বা 4র্থ বছরে গিয়ে বলতে পারবে না যে হচ্ছে আমার টাকা ফেরত দাও। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে বিলম্বিত ব্যয় হিসেবে কাজ করে, যেগুলো আমার চলতি সম্পদ। আচ্ছা, এরপর দেখো চলতি দায়। চলতি দায় কি কি থাকে? বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, এগুলো হচ্ছে আমার সবগুলো থাকলে যোগ হবে। কি বলেছে দেখো, এগুলো যদি বাড়ে যোগ হবে। বাড়ে মানে আমার পকেটে টাকা আছে, আমার এখন দিতে হচ্ছে না, তার মানে পকেটেই টাকা আছে, নগদ আন্তঃপ্রবাহ হয়েছে, বহিঃপ্রবাহ নেই, মানে টাকা প্রতিষ্ঠানের বাইরে নেই। আর এগুলা যদি বাড়ে তাহলে বিয়োগ করতে হয়, কেননা টাকা প্রতিষ্ঠানের বাইরে আছে, প্রতিষ্ঠানের মধ্যে আসছে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো সম্পত্তি বিক্রয় করে গেইন হলে বিয়োগ এন্ড লস হলে আমার যোগ করতে হয়। গেইন এবং লস মানে কি, যে সম্পত্তি তুমি 10,000 টাকায় কিনেছো, 5,000 টাকায় বিক্রি করেছো, তার মানে মাঝখানে 5,000 টাকা তোমার জন্য এক প্রকার একটা গেইন। যদি এই ধরনের গেইন হয় তাহলে বিয়োগ করতে হয়, আর লস হলে যোগ করতে হয়। এটা কেন বলছে দেখো, ওই যে প্রথমেই শুরুতে আমি তোমাদেরকে অবচয়ের কনসেপ্ট পড়িয়েছি। অবচয়ের কনসেপ্টে কি পড়িয়েছিলাম, যে আসলে প্রতিষ্ঠান থেকে কিন্তু টাকাটা চলে যাচ্ছে না, ঠিক না? আমি দেখছি টাকাটা চলে যাচ্ছে, আমি তো জাস্ট অবচয় হিসেবে লিপিবদ্ধ করছি। ঠিক তেমনই আমি 5,000 টাকায় সম্পত্তি কিনেছি, বা ধরো 10,000 টাকায় সম্পত্তি কিনেছি, 5,000 টাকায় বিক্রি করছি, বা ধরো 8,000 টাকায় বিক্রি করছি, তার মানে 2,000 টাকা এখানে আমার জন্য একটা প্রফিট বা গেইন হিসেবে হচ্ছে। ঠিক আছে, কিন্তু টাকাটা কই? টাকাটা কি তোমার হাতে আছে? না। আমি বলছি কি যে আমি এটা 10,000 টাকায় হচ্ছে কিনেছিলাম, 8,000 টাকায় বিক্রি করেছি, 2,000 টাকা আমার জন্য লাভ হয়েছে, বাট টাকাটা আসলে কই? তাই না? টাকা আমার হাতে নেই। বুঝতে পেরেছো? টাকা আমার হাতেও নেই, এটা একটা বলতে গেলে একটা অনগদ একটা লেনদেন। আর নগদ প্রবাহ বিবরণীতে অনগদ লেনদেনকে নরমালি বিবেচনা করাই হয় না, এজন্য যদি গেইন হয় বিয়োগ করা হয়, আর লস হলে যোগ করা হয়। লস হলে যোগ মানে 12,000 টাকায় 10,000 টাকায় কিনেছি, আমি হচ্ছে তোমার ধরো 10,000। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটা উল্টা উদাহরণ দিচ্ছিলাম, যেটা গেইনের উদাহরণ দিচ্ছিলাম, আসলে সেটা হবে তোমার লসের উদাহরণ। যে 10,000 টাকায় যে 10,000 টাকায় সম্পত্তি কিনে 8,000 টাকায় বিক্রি করে মাঝখানে যে 2,000 টাকা হয়েছে, সেটা হচ্ছে আমার লস হবে। আমি উল্টা উদাহরণ দিয়েছিলাম, সরি। তো আচ্ছা, যেটাই হোক, যে লস যেটা হচ্ছে, যে আসলে লসটা কোথায়, তাই না? আসলে আমার প্রতিষ্ঠান থেকে কি টাকা চলে গিয়েছে? আমি 10,000 টাকায় কিনেছি, ওকে, 8,000 টাকায় বিক্রি করেছি, ঠিক আছে, 2,000 টাকা আমার জন্য লস হয়েছে, তাও মানলাম, ঠিক আছে, কিন্তু আসলে তুমি আমাকে বলো যে টাকাটা গেল কই? টাকাটা তো সে আমার হাতে আছে না প্রতিষ্ঠানের বাইরে আছে? আসলে তো টাকাটা যায়ই নাই। লস শুনলে বিয়োগ করতে মন চায়, তাই না? কিন্তু পরিচালন কার্যাবলীর মধ্যে আসলে টাকাটা চলে যায়নি, যার কারণে সেটা লস হলে আমার যোগ করতে হবে। আর গেইন হলে ওই যে 12,000 টাকার তোমার হচ্ছে সম্পত্তি, যেটা তুমি 10,000 টাকায় কিনেছো, 12,000 টাকায় বিক্রয় করেছো, কথার কথা। তো মাঝখানে যে 2,000 টাকা গেইন হয়েছে, আসলে কি প্রতিষ্ঠানের টাকা এসেছে? না, আসেনি। সেটা প্রতিষ্ঠানের বাইরে আছে, বহিঃপ্রবাহ কোনো কিছুই না, সেটা অনগত একটা লেনদেন, যেটাতে তুমি টাকা পাওই নি। সেজন্য সম্পত্তি থেকে যদি গেইন হয়, অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে যদি ভাবি, ভালো লাগলেও সম্পত্তি বিক্রয়জনিত থেকে যদি লাভ হয়, সেটা আমরা সবসময় বিয়োগ করব, আর লস হলে সেটি আমরা যোগ করব। অর্থাৎ এখানে মেন কথা হচ্ছে এটাই, যে এখানে আমার টাকা আসেও নি, যায়ও নি। ঠিক আছে, তাহলে লস হিসেবে যে আমি বাদ দিয়েছি, এটা ভুল কনসেপ্ট। বুঝতে পেরেছো? আমরা কিন্তু আয় বিবরণীতে লস হিসেবে এটা বাদ দিয়ে থাকি, কিন্তু মাথায় রেখো, অপরিচালন ব্যয়ে লিখি, মানে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গিয়েছে লিখি, কিন্তু আসলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়নি, প্রতিষ্ঠানে টাকা আসেও নি, গেইন হলে। বুঝতে পেরেছো? এজন্য গেইন হলে বিয়োগ, আর লস হলে যোগ করতে হয়। এরপর দেখো, সম্পত্তি বিক্রি করলে নগদ টাকা আসে, যোগ করতে হবে। এটা তো আমরা সবাই জানি, সম্পত্তি যদি বিক্রি করো যোগ করতে হবে, আর যদি চলে যায় নগদ টাকা তাহলে বিয়োগ করতে হবে। মানে হচ্ছে সম্পত্তি ক্রয় করলে বিয়োগ, সম্পত্তি বিক্রি করলে যোগ, এটা আমরা সবাই জানি। ওকে, এরপর দেখো, এগুলো কিন্তু সবগুলো নগদ প্রবাহ বিবরণী করার নিয়ম।
এরপর দেখো বন্ড বা সাধারণ শেয়ার ইস্যু যখন করবা, বিক্রয় করলে নগদ টাকা আসে। মানে কি, আমি গ্রামীণফোন প্রতিষ্ঠান, আমি সিইও গ্রামীণফোন প্রতিষ্ঠানের, আমি বন্ড বা শেয়ার ইস্যু করব। বন্ড বা শেয়ার ইস্যু করলে যারা সাধারণ জনগণ আছে বা শেয়ার হোল্ডার আছে তারা আমার প্রতিষ্ঠানের সে বন্ড ক্রয় করবে। তারা ক্রয় করলে প্রতিষ্ঠানের টাকা আসবে। তাই বলা হচ্ছে কি, যদি শেয়ার বা বন্ড ইস্যু করা হয় বা বিক্রি করা হয় তাহলে হচ্ছে নগদ টাকা আসে। তাই যোগ হবে আবার মূল্য পরিশোধ, বা যদি পুনঃক্রয় হয় নগদ টাকা চলে যায়। পুনঃক্রয় মানে কি, যে আমি এখন ইস্যু করেছি শেয়ার বন্ড বিক্রয় করেছি, এক প্রকার বলতে গেলে ইস্যু মানে হচ্ছে বিক্রয় করা। তার মানে তারা শেয়ারটা কিনে নিচ্ছে, অ্যান্ড একটা সময় পরে আমি তাদেরকে টাকা ফেরত দিয়ে তাদের সেই শেয়ার বন্ডের কাগজটা আমি তাদের থেকে নিয়ে নিলাম, মানে পুনঃক্রয় করে ফেললাম, তাদেরকে টাকা রিটার্ন করে ওই শেয়ার বন্ডটা আমার প্রতিষ্ঠানে নিয়ে নিলাম। তার মানে আমি আবার শেয়ার বন্ড ক্রয় করছি। এটা হলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, বহিঃপ্রবাহ হয়, প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে, তাই এটা আবার কি করতে হবে, আমার বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার 7 নম্বর রুলসে আমরা পড়ব কি, নিট আয় ও অবচয় সবসময় যোগ হবে। নিট আয় এবং অবচয় সবসময় যোগ হবে। নিট আয় নর্মালি উপরেই লেখা হয়, সেটা কোনো প্রবলেম নেই। আর নিট ক্ষতি হলে বিয়োগ করতে হয়। আর অবচয় কেন যোগ করতে হয় আমি অনেকবার বুঝিয়ে এসেছি, লভ্যাংশ প্রদানের মাধ্যমে নগদ টাকা চলে যায়, তাই সবসময় করতে হবে কি, বিয়োগ। এখানে খুব সুন্দর করে নগদ প্রবাহ বিবরণীতে কি কি করতে হয় কি কি করতে না হয় সব কিছু বলে দেওয়া আছে। যেমন আমি যদি দেখি একদম চলতি সম্পত্তি থেকে বলে দেওয়া আছে, চলতি সম্পত্তি যদি বাড়ে আমার করতে হবে বিয়োগ, আর যদি কমে করতে হবে যোগ। তাই বাজারযোগ্য সিকিউরিটিজ বা প্রাপ্য বিল এগুলো যদি আমার বৃদ্ধি পায় করবে বিয়োগ, আর হ্রাস পেলে করবে হচ্ছে যোগ। বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো অবচয় বের করার নিয়ম। অবচয় বের করার নিয়ম আমরা অনেকবার পড়েছি। প্রকৃত ক্রয় মূল্য থেকে বহিমূল্য বাদ। প্রকৃত ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রিত মেশিনের অবচয় কিভাবে নির্ণয় করবা, প্রকৃত ক্রয় মূল্য কত টাকা দিয়ে তুমি কিনেছো, আর বহিমূল্য মানে কি আজকের সেটা প্রাইস বা আজকের সেটা মূল্য কত। ওকে, যেমন তুমি 10,000 টাকা দিয়ে কিনেছো, আর যে তুমি সবচেয়ে বের করে দেখছো আজকের দিনে 10,000 টাকার সেই সম্পত্তিটা বা 10,000 টাকার সেই মেশিনটা আজকের দিনে 7,000 টাকা। তার মানে মাঝখানে যে 3,000 টাকা আছে সেটা হচ্ছে এত বছর ধরে যে ব্যবহার করছো, ইউজ করছো, সেটার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে। বুঝতে পেরেছো? তাই প্রকৃত ক্রয় মূল্য থেকে যদি বহিমূল্য বাদ দাও তাহলে তুমি পাবে অবচয়। আর পুঞ্জীভূত অবচয় কিভাবে বের করবা, বর্তমান বছরে পুঞ্জীভূত অবচয় থেকে পূর্ববর্তী বছরে পুঞ্জীভূত অবচয় বের করলে পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য বের করতে পারবা। আচ্ছা, এটা আমার প্রয়োজন নেই, স্টেপ 1 এবং স্টেপ 2 যোগ করলে তুমি অবচয় বের করতে পারবে। এছাড়া এগুলো ছাড়াও অবচয়ের আরো একটা সূত্র আছে, যদি প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া থাকে, মেয়াদ দিয়ে দেওয়া থাকে, বা প্রশ্নের মধ্যে যদি তোমার এটা প্রয়োজন, এখানে হয়তো প্রয়োজন নেই যে প্রশ্নের মধ্যে ম্যাথ দিয়ে দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য বা হচ্ছে সময় দিয়ে দেওয়া আছে, এরপর হচ্ছে তোমার মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ মেয়াদ দিয়ে ভাগ। এটা যদি এই ধরনের ম্যাথগুলোতে দেখতে পাবে না, তাহলে কিভাবে বের করবা, মেশিনের প্রকৃত যে মূল্যটা, যে ক্রয় মূল্য যেটা দিয়ে তুমি কিনেছো, আর বহিমূল্য, বহিমূল্য মানে আজকে যে মূল্যটা আছে মেশিনটার, সেটা যদি বিয়োগ করো মেশিনের বিক্রিত যে মেশিনটা সেটার অবচয় তুমি পেয়ে যাবে। ওকে, আর নরমালি অবচয় প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়াই থাকে। এতক্ষণ যা আলোচনা করলাম সবগুলো আমার নগদ প্রবাহ বিবরণী করার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী। ওকে, এবার আমরা দেখো কিছু ইম্পর্টেন্স ফর্মুলা পড়ব। নগদ প্রবাহ বিবরণী ছাড়াও এই অধ্যায়ে আরো অনেক কিছু ফর্মুলা আছে, আরো অনেক কিছু সূত্র আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমেই আসি অবচয়। এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা বলেছি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ণয় করব, প্রকল্পের মূল্য। প্রকল্পের মূল্য মানে হচ্ছে তোমার অবচয়ের মূল্য। প্রকল্পের মূল্য মানে হচ্ছে তোমার, ওকে, প্রকল্পের মূল্য। দেখো প্রকল্পের মূল্য মানে হচ্ছে তোমার মেশিনটার মূল্য। বুঝতে পেরেছো? প্রকল্পের মূল্য মানে হচ্ছে মেশিনটার মূল্য। সেটা থেকে যদি ভগ্নাবশেষ মূল্য থাকে, আমি ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব। ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরে প্রকল্পের মেয়াদ দেওয়া থাকলে সেটা দিয়ে আমি ভাগ দিলে আমি পেয়ে যাব আমার অবচয়। আচ্ছা, এরপর কর পরবর্তী নিট পরিচালন মুনাফা। কর পরবর্তী নিট পরিচালন মুনাফা মানে কি, কর দেওয়ার পরবর্তী যে নিট মুনাফাটা থাকে, পরিচালন মুনাফা, নিট মুনাফা না, নিট পরিচালন মুনাফা থাকে সেটা। কর পূর্ব মুনাফা থেকে যদি 1 মাইনাস কর হার বিয়োগ করো তাহলে হচ্ছে সেটা দিয়ে যদি গুণ করো তাহলে তুমি পাবা কর পূর্ববর্তী নিট পরিচালন মুনাফা। ওকে, এরপর দেখো পরিচালন নগদ প্রবাহ। পরিচালন নগদ প্রবাহ কিভাবে আমরা পাই, কর পরবর্তী নিট মুনাফা পরিচালন মুনাফার সাথে যদি অবচয় যোগ করি।
ওকে, এগুলো নর্মালি প্রয়োজন। পরিচালন নগদ প্রবাহ কিভাবে পাবো বা এটা কিভাবে হবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের বোর্ড কোয়েশ্চেনেও আসে, সেটি হচ্ছে ফ্রি নগদ প্রবাহ। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসতে দেখা যায় ফ্রি নগদ প্রবাহ কি। এখানে নর্মালি ফ্রি নগদ প্রবাহের একটা সূত্র দেওয়া আছে, আমরা যখন ম্যাথ করব ম্যাথে আমরা আরো একটা সূত্র পাবো। আপাতত এটা দেখো যে ফ্রি নগদ প্রবাহ কি। ফ্রি নগদ প্রবাহ হচ্ছে পরিচালন নগদ প্রবাহ থেকে নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এবং নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ করার পরে যে মুনাফাটা আমরা পাই, যে নগদ টাকাটা আমরা পাই, সেটি হচ্ছে ফ্রি নগদ প্রবাহ। মানে তুমি তোমার পরিচালন কার্যাবলী থেকে যে নগদ টাকাটা আর্ন হচ্ছে সেটা থেকে তুমি সবকিছু বিনিয়োগ টিনিয়োগ চলতি সম্পদে বিনিয়োগ টিনিয়োগ করার পরে তোমার যে টাকাটা অবশিষ্ট রয়ে যায়, ফ্রি নগদ প্রবাহ। দেখো পরিচালন নগদ প্রবাহ থেকে নিট চলতি সম্পত্তি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস করতে হয়, সেটা থেকে আবার নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ করলে আমরা পেয়ে যাব ফ্রি নগদ প্রবাহ। এটা হচ্ছে মাথায় রাখো, মুখস্থ করো। এরপরে দেখো নিট স্থায়ী সম্পত্তি কিভাবে, নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ তো বলছি, নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ কেমনে পাবো। নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন মানে কি, সেটা হচ্ছে ধরো তোমাকে দুইটা সাল দেওয়া আছে, ধরো 2018, ওকে ধরো 2018, ধরো হচ্ছে 2018 আর হচ্ছে 2019, এই দুইটা সাল দেওয়া আছে। 2018 এবং 2019 সালে, এই দুইটা সালের মধ্যে আমরা যে বিষয়টা দেখি যে তোমার 2018 সালে হয়তো দেখা যাচ্ছে হচ্ছে তোমার একটা মেশিনের দাম ছিল 50,000 টাকা। 2018 সালে মেশিনটা, তোমার প্রতিষ্ঠানের মেশিন ছিল হচ্ছে তোমার স্থায়ী সম্পত্তি 50,000 টাকার। 2019 সালে সেটা হয়ে গেল 60,000 টাকার। 2019 সালে সেটা হয়ে গেল 60,000 টাকার। তার মানে 10,000 টাকার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, পরিবর্তন হয়েছে কত, 10,000। তো এরকম পরিবর্তনের সাথে তুমি যদি অবচয় যোগ করো তাহলে তুমি পাবা নিঃস্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। বুঝতে পেরেছো? এছাড়া দেখো চলতি সম্পত্তিতে বিনিয়োগটা কিভাবে পাবো। চলতি সম্পত্তিতে বিনিয়োগ পাবো কিভাবে, চলতি সম্পত্তির পরিবর্তন। এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা নিঃস্থায়ী সম্পত্তির কথা বলছিলাম, কিছুক্ষণ আগে আমরা যেটা নিট স্থায়ী সম্পত্তির কথা বলছিলাম, সেটা থেকে যদি তুমি সেটার সাথে কি করতে হবে, সেটার সাথে দেখো, সেটার সাথে এই যে সেটার সাথে বিয়োগ করতে হবে পাওনাদার বা বকেয়া খরচ যদি থাকে, পাওনাদার বা বকেয়া খরচের পরিবর্তনের সাথে। এই ঠিক এরকম দুইটা সাল দিবে, দুইটা সালের মধ্যে এরকম পরিবর্তনগুলোর সাথে তোমার বিয়োগ করতে হবে কোনটা থেকে, চলতি সম্পত্তিতে পরিবর্তন থেকে। তাহলে তুমি পাবা চলতি সম্পত্তির বিনিয়োগ। বুঝতে পেরেছি আমরা? ওকে, এরপর আমরা দেখো ব্রেক ইভেন পয়েন্ট। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো সবগুলো হচ্ছে তোমার এই ঘুরে ফিরে নগদ প্রবাহ রিলেটেডই। সেখানে পরিচালন নগদ প্রবাহ থেকে তুমি কিভাবে কি বের করতে পারবা, ফ্রি নগদ প্রবাহ কিভাবে বের করতে পারবা, সবগুলো পরিচালন নগদ প্রবাহ রিলেটেড। এখন যেটা পড়বো সেটা একটু আলাদা কনসেপ্ট, ব্রেক ইভেন পয়েন্ট। আমরা ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে আগেও অনেক কিছু পড়েছি। সমচ্ছেদ বিন্দু একক বা সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু মানে কি আমি যদি একটু দেখি, দেখো সমচ্ছেদ বিন্দু, ওকে দেখো সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট মানে কি, যে পয়েন্টে বা যে বিন্দুতে গেলে আমার আয় এবং ব্যয় সমান হয়। মানে যেখানে গেলে আমার লসও হবে না আবার লাভও হবে না। ওকে, আবার শুনো, যে বিন্দুতে আমার আয় এবং ব্যয় সমান, মানে আয় এবং ব্যয় যদি বিয়োগ করো জিরো আসবে, মুনাফাও হবে না লসও হবে না, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই বিন্দুতে গেলে প্রতিষ্ঠান বুঝতে পারে যে ঠিক আছে, সে যতটুকু ব্যয় করেছে 500টা ক্রিকেট ব্যাট তৈরি করার জন্য, ঠিক ততটুকুই সে বিক্রয় করতে পেরেছে এবং ঠিক ততটুকু ব্যয়ের সমপরিমাণে সে আয় করতে পেরেছে। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্টের দুটো সূত্র আছে, একটা হচ্ছে ইউনিটে, মানে হচ্ছে আমার এককে, এককে করলে কি হবে, আরেকটা হচ্ছে টাকায় হলে কি হবে। এখন এককের সূত্র কি, উপরে আমার স্থির ব্যয়, স্থির ব্যয় মিন্স হচ্ছে ফিক্সড কস্ট, মানে হচ্ছে যেমন আমি তোমাকে যদি বলতে চাই যে কারখানায় একটা বিদ্যুৎ, ঠিক আছে, আমি ধরো এই রুমটাতে আছে, এখানে লাইট আছে, এখানে ফ্যান আছে, এসি আছে, ওকে। এখন ধরো কথার কথা আমি 1 মাসের জন্য এই রুমে আসলাম না, ঠিক আছে, কিন্তু তাও দেখবা মিটারের একটা ফিক্সড একটা কস্ট আমাকে বেয়ার করতে হবে, আমাকে টাকাটা দিতেই হবে, যেটা আমি পরিহার চাইলেও করতে পারবো না। আমি 1 মাস ধরে ভালোই ফ্যান ইউজ করলাম না, এসি ইউজ করলাম না, লাইট ইউজ করলাম না, কিন্তু তাও আমাকে ওই নির্দিষ্ট টাকাটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে স্থির ব্যয়, ফিক্সড কস্ট। এখন একক প্রতি বিক্রয় মূল্য
আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ কারখানায় উৎপাদন করতে গিয়ে আমি যে প্রোডাক্টের ধরো ক্রিকেট ব্যাটই উৎপাদন করছি, সেগুলো বিক্রয় করার জন্য একটা ক্রিকেট ব্যাটের বিক্রয় মূল্য কত, সেটা থেকে একটা, যেহেতু আমরা ইউনিটের কাজ করছি, একটা থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে ধরো একটা ব্যাট উৎপাদন করতে 50 টাকা খরচ হয়, এটা ফিক্সড, ঠিক আছে, এটা স্থায়ী, মানে একটা পরিবর্তনশীল ব্যয় সবসময় মনে রাখবা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সবসময় ফিক্সড হয়। আবার বলছি, পরিবর্তনশীল ব্যয় বলতে পারো আপনি এগুলো কি কথা বলছেন, পরিবর্তনশীল ব্যয় মানে তো পরিবর্তন, তাই না? হ্যাঁ, অবশ্যই পরিবর্তনশীল ব্যয় মানে পরিবর্তন, বাট সেটা যখন একক প্রতি, একটার প্রতি যখন পরিবর্তনশীল ব্যয় হবে, সেটা সব সময় হবে ফিক্সড, মানে স্থায়ী। একক প্রতি একটার জন্য যে পরিবর্তনশীল ব্যয়, সেটা সব সময় হবে আমার স্থায়ী। বুঝতে পেরেছি? মানে একটা ব্যাটের জন্য, যেমন আমি 500টা ব্যাট উৎপাদন করলাম, বিক্রয় করলাম, কিন্তু একটা ব্যাটের জন্য আমার 50 টাকা খরচ হয়েছে, পরবর্তী আরেকটা ব্যাটের জন্য 50 টাকাই খরচ হবে। তার মানে আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ফিক্সড থাকে, সবসময় স্থায়ী থাকে, এমসিকিউতে আসতে পারে। আর যতই আমি বেশি উৎপাদন করব, যেমন একটার জন্য যদি 50 টাকা খরচ হয়, দুইটার জন্য 100 টাকা খরচ হবে, তার মানে যেটা মোট অ্যামাউন্টের আছে পরিবর্তনশীল ব্যয়ের, সেটা হয়ে সবসময় মানে পরিবর্তনীয়। ওকে, তাহলে আমি যখন একক প্রতি বিক্রয় মূল্য থেকে আমি যখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস করব, তখন স্থির ব্যয় থেকে যখন সেটা ভাগ করব, তখন আমরা পাবো ব্রেক ইভেন ইউনিট। বুঝতে পেরেছি? ওকে, এরপর আমরা 6 নম্বরে যাই, ব্রেক ইভেন টাকা। ব্রেক ইভেন টাকা মানে কি? আমরা যখন ব্রেক ইভেন পয়েন্টে ইউনিটকে যখন একক প্রতি বিক্রয় মূল্য, এটা ইজি, আমরা এখানে ইউনিট বের করেছি কিছুক্ষণ আগে, সেই ইউনিটটার সাথে যদি একক প্রতি বিক্রয় মূল্য, মানে একটা জন্য বিক্রয় মূল্য কতটুকু হয় প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ব্রেক ইভেন পয়েন্টের টাকা। ওকে, আচ্ছা, অথবা টাকায় ব্রেক ইভেন পয়েন্ট আরও একভাবে বের করা যায়, সেটা হচ্ছে স্থায়ী ব্যয় বা কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনকে দত্তাংশও বলা হয়, আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তখন পড়বো যে এটার হচ্ছে সমার্থক শব্দ কি। বাট স্থির ব্যয় থেকে যখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমরা ভাগ করব, তখন আমরা পাবো ব্রেক ইভেন পয়েন্ট। এখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কেমনে আমরা বের করব, সেটারও সূত্র আছে, যেটাকে হচ্ছে আমরা আরো পড়বো, সমস্যা নেই। আর ব্রেক ইভেন পয়েন্ট দেখো টাকায় কিভাবে আমরা হচ্ছে বের করতে পারি, মোট বিক্রয় থেকে 1 মাইনাস নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করে। এখন নিরাপত্তা প্রান্ত কি? নিরাপত্তা প্রান্ত হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, তো একটা এমন একটা বিন্দু যেটার মধ্যে আমার আয় ব্যয় সমান হয়। ওকে, এর পরবর্তীতে যদি বিক্রয় হয়, যেমন আমি তোমাকে বলি, যেমন একটা গ্রাফ আঁকি। ওকে, ধরো এই জায়গায় আমার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট হয়েছে, এই জায়গায় আমার কি হয়েছে, ব্রেক ইভেন পয়েন্ট হয়েছে, এই জায়গায় ব্রেক ইভেন পয়েন্ট, মানে এই জায়গায় যদি আমি আসি, আমার আয় ব্যয় সমান হবে, এই জায়গাগুলোতে আমার আয় ব্যয় সমান, ঠিক আছে, আমি যতটুকুই বিক্রয় করছি ততটুকুই আয় করতে পারছি, মানে যতটুকু ব্যয় ততটুকু আয়। এর বাদ বাকি যে পয়েন্টগুলো আছে, এগুলো এইখানে যদি যায় বিক্রয়, ধরো এখানে আমি বলছি কি যে 50 টাকায় হচ্ছে আমার 20টা ব্যাট, ঠিক আছে, 50 টাকায় একটার দাম 50 টাকা, 20টা ব্যাট, তাহলে না ধরো এটা 500 টাকা লিখি। ওকে, ধরো 500 টাকা হচ্ছে আমার আয় হচ্ছে 20টা ব্যাট উৎপাদন করলে, এটা ব্রেক ইভেন পয়েন্ট। এই পয়েন্টে আসলে আমার যত টাকা ব্যয় তত টাকা আয়, 500 টাকা আমি অর্জন করতে পারছি 20টা ব্যাট তোমার হচ্ছে বিক্রয় করলে। ওকে, এবার যদি এই বিক্রয়টা বাড়ে, লাইক বিক্রয় যদি 25-এ আসে, তখন এই জায়গায় আসবে, তাই না? তার মানে আমার লাভ হচ্ছে, এতটুকু পর্যন্ত আয় ব্যয় সমান, এর উপরে যদি যায় আমার লাভ হচ্ছে, তাহলে আমি এটাকে এক প্রকার নিরাপত্তা প্রান্ত বলা যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা দেখি এই যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কিছুক্ষণ আগে আমরা যেটা পড়েছি যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতকে যদি স্থির ব্যয়ের থেকে যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমরা ভাগ করি, তাহলে আমরা টাকায় ব্রেক ইভেন পয়েন্ট পেতে পারি। এখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমরা কিভাবে পেতে পারি? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ, সব মুখস্থ করতে হবে, এখানে সূত্র সবগুলোই মুখস্থ করতে হবে। এগুলো থেকে আমি বললাম না, ছোটখাটো ম্যাথ, তুমি যদি সূত্র ঠিকমতো ইউজ করতে পারো, সূত্র ঠিকমতো ব্যবহার করতে পারো, তুমি ফিক্সড নাম্বার অবশ্যই পাবে। বুঝতে পেরেছো? তাই নাম্বার তোলা এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুব ইজি।
ওকে, অন্যান্য চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে দেখবে যেমন অষ্টম অধ্যায় নবম অধ্যায় এগুলো দেখবে কত সূত্র, কত কিছু, কত ইংলিশ ওয়ার্ড, কত সিম্বলিক চিহ্ন, এত কিছু কেন, অ্যান্ড একটা ভুল হলেও টিচার্সরা নাম্বার কাটে। কিন্তু এখানে তুমি সূত্র বরাবর লিখে যাবে, ম্যাথ ঠিক মতো করে যাবে, তুমি নাম্বার পেয়ে যাবে। এরপর দেখো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কিরকম? একক প্রতি বিক্রয় মূল্য থেকে যদি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা বাদ দিই তাহলে আমরা পাবো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এছাড়া আরো একভাবে বের করা যায়। কিভাবে? মুনাফাকে একক প্রতি নিরাপত্তা প্রান্ত দিয়ে যদি ভাগ করি আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের কয়টা সূত্র পড়লাম আমরা? দুটো সূত্র পড়লাম। একটা সূত্র কি? একটা সূত্র হচ্ছে আমার যদি একটা সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ, আরেকটা হচ্ছে মুনাফা থেকে একক প্রতি নিরাপত্তা প্রান্ত ভাগ। বুঝতে পেরেছি? ওকে, এরপর দেখো মোট কন্ট্রিবিউশন মার্জিন। এতক্ষণ যেগুলো পড়ছিলাম একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এখন পড়বো আমরা মোট কন্ট্রিবিউশন মার্জিন। মোট কন্ট্রিবিউশন মার্জিন কেমনে পেতে পারি? মোট বিক্রয় যেটা আছে সেটা থেকে মোট পরিবর্তনশীল ব্যয় ভাগ। ঠিক একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের মতোই, জাস্ট মোটটাতে মোট হিসাব করা হয়, একক প্রতিতে একক প্রতি হিসাব করা হয়, মানে একটির হিসাব করা হয়। আর মোট কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আরো একভাবে বের করতে পারি, স্থির ব্যয় সাথে করপূর্ব মুনাফা যোগ করার সাথে। ওকে, আচ্ছা, এরপর দেখো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পার্সেন্টেজে কিভাবে বের করতে হয়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যদি আমি পার্সেন্টে বের করতে চাই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমরা কিছুক্ষণ আগেই বের করেছি যে মোট কন্ট্রিবিউশন মার্জিন, সেটা থেকে যদি আমি মোট বিক্রয়টা বাদ দিই, এটা হোক বা এটা হোক, কন্ট্রিবিউশন মার্জিন যেটা পাবো সেটা থেকে যদি আমি মোট বিক্রয়টা ভাগ দিই, সরি বাদ দিই বলেছি, ভাগ দিই, তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা পেয়ে যাব। দেখো অনুপাত, এটা কিন্তু একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, আর এটা হচ্ছে অনুপাত, যেটা আমার কাজে লাগবে এই যে এই জায়গায়। বুঝতে পেরেছো? এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা এখানে খেয়াল করবা, অনুপাত চেঞ্জ আছে। এই কন্ট্রিবিউশন মার্জিন এটা আমার লাগবে এই জায়গায়, এই যে এখানে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই অনুপাতটা পাওয়ার জন্য আমি এখানে কন্ট্রিবিউশন মার্জিন বের করব, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করলাম, এরপর এটা বা মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করে ওটাকে মোট বিক্রয় দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, যেটা আমরা ইউজ করব ব্রেক ইভেন পয়েন্টে আরেকটা সূত্রতে, যেটা টাকায় হিসাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত স্থির ব্যয় দিয়ে ভাগ। ওকে, আমি যেভাবে বলছি তোমাদের সূত্রগুলো অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি না হয় একটু সময় দিয়ে সূত্রগুলোকে ভালোভাবে মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের জন্যই অনেক সুবিধা পরীক্ষায় অ্যান্সার করার জন্য। এরপর দেখো আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের আরো একটা সূত্র আছে। উফ, কি বিরক্ত, একটার পর একটা সূত্র আছে, শুধু পার্সেন্টেজের সূত্র এটা, কিন্তু একটু কষ্ট করে যদি তুমি সবকিছু একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করতে পারো তাহলে তোমাকে কে আটকায়, তাই না? তাহলে দেখো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের আরেকটা পার্সেন্টেজ আছে, সেটা হচ্ছে প্রতিটি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রতিটি ইউনিটের বিক্রয় মূল্য বাদ। একই সূত্র, জাস্ট এটা মোট আর এটা প্রতিটি ইউনিটের। ওকে, বা একক, আর আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন আরো একভাবে বের করা যায়, এই যে এখানে পড়েছি আমরা যে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আর একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ দিলে আমরা অনুপাতটা পাবো। এগুলো কিন্তু সবগুলো কিন্তু অনুপাত। এই সূক্ষ্ম পরিবর্তনটা খেয়াল করবা, একটাতেও কিন্তু আমরা অনুপাত পড়িনি, বাট এটাতে আমরা অনুপাত সম্পর্কে পড়েছি। বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো 10 নাম্বার। ওকে, 10 নম্বরে এতক্ষণ ধরে কি কি ক্লিয়ার করলাম আমরা? ব্রেক ইভেন পয়েন্ট, দেন ব্রেক ইভেন পয়েন্টের পরে কন্ট্রিবিউশন মার্জিন, এরপর আমরা আসবো নিরাপত্তা প্রান্ততে। দেখো নিরাপত্তা প্রান্ত, দেখো নিরাপত্তা মার্জিন বা নিরাপত্তা প্রান্ত কি বলা হচ্ছে, টাকায় কিভাবে করবে? মোট বিক্রয় থেকে যদি টাকায় ব্রেক ইভেন পয়েন্ট যদি বিয়োগ করো, মোট বিক্রয় থেকে যদি টাকায় ব্রেক ইভেন পয়েন্ট যদি বিয়োগ করো তাহলে আমরা পাবো নিরাপত্তা মার্জিন। ওই যে দেখাইলাম আমি যে এই যে ধরো তুমি তোমার প্রতিষ্ঠানে মোট 25টা বিক্রয় করেছো, শেষ 25টা বিক্রয় করেছো, বাট তোমার 20টা যদি আসে, ওকে, তোমার যদি 20-এ যদি আসে তাহলে তোমার ব্রেক ইভেন হচ্ছে, 20-এ আসলে তুমি 500 টাকা হচ্ছে উৎপাদন করতে পারবে, এটা তোমার ব্রেক ইভেন পয়েন্ট। আর 25টা যদি বিক্রয় করো তুমি 1000 টাকা বা হচ্ছে 1000 টাকা পাবে। আর এই 1000 টাকা পর্যন্ত যেটা হচ্ছে এটা তোমার হচ্ছে নিরাপত্তা প্রান্ত, মানে তুমি যদি কতটুকু মোট বিক্রয় হয়েছে 25টা 1000 টাকা, সেটা থেকে যদি টাকায় ব্রেক ইভেন পয়েন্টটা বাদ দাও, 500 টাকা বাদ দাও, মাঝখানে যে 500 টাকা আছে এটি আমার নিরাপত্তা প্রান্ত, মানে আমার জন্য লাভ বা মুনাফা বলা যায়। আচ্ছা,
এটা তো হচ্ছে টাকায়। আরো একভাবে বের করা যায়, ইউনিট বিক্রয় সাথে একক প্রতি নিরাপত্তা প্রান্ত বা মার্জিন যদি গুণ করো তাহলে হচ্ছে আমরা নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অনুপাত পেতে পারি, মার্জিন পেতে পারি। ওকে, নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অনুপাত কিভাবে বের করা যায়? এতক্ষণ ধরে যা পড়লাম সবগুলো হচ্ছে আমার নিরাপত্তা মার্জিন টাকায়। ওকে, এখন দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনুপাত। খেয়াল করো, প্রান্ত অনুপাত বা নিরাপত্তা অনুপাত মানে পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? কিভাবে পেতে পারি? নিরাপত্তা মার্জিনের থেকে যদি আমরা মোট বিক্রয় ভাগ করি, ওই নিরাপত্তা মার্জিন আমরা কিছুক্ষণ আগে বের করেছি, সেটা থেকে যদি মোট বিক্রয় ভাগ করি, বা মোট বিক্রয় থেকে টাকায় ব্রেক ইভেন পয়েন্ট, ওই যে এটাকে একটু বর্ণনা করে লিখেছে জাস্ট, আর কিছু না, মোট বিক্রয় ভাগ দিই, তাহলে আমরা অনুপাতটা পাবো। ওকে, এরপর আরো একটা দিয়েছে নিরাপত্তা প্রান্ত ইউনিটে কেমনে করব। যেমন কিছুক্ষণ আগে যে সূত্রটা পড়েছি এখানে একটা দিয়েছে, দেখো একক প্রতি নিরাপত্তা মার্জিন, একক প্রতি, তার মানে ইউনিটে কেমনে আমরা বের করতে পারি। তাহলে দেখো আমরা যদি একটু খেয়াল করি যে ইউনিটে কিভাবে বের করতে পারি, প্রকৃত ব্যয় থেকে ব্রেক ইভেন বিক্রয় বিয়োগ দেন একক প্রতি বিক্রয় মূল্য। খাতায় বসে সব সূত্র লিখে ফেলো, মুখস্থ করো, বারবার প্র্যাকটিস করো, সব সূত্র মুখস্থ হয়ে যাবে। কনফিউজড হওয়া যাবে না, কোথায় অনুপাতের কথা বলছে, কোথায় শুধুমাত্র একক প্রতি নিরাপত্তা প্রান্ত বা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের কথা বলছে, কোথায় শুধুমাত্র কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের কথা বলছে, এই সকল বিষয়ে কনফিউজড হওয়া যাবে না। প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখো। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের আমরা কয়টা সূত্র পেলাম, কন্ট্রিবিউশন মার্জিন পেলাম, কন্ট্রিবিউশন একক প্রতি পেলাম, এরপর হচ্ছে আবার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র পেলাম, এগুলোর আন্ডারে আবার দুটো দুটো করে সূত্রও পেলাম, ঠিক না? অনেক কিছু পেয়েছি। তাহলে বিষয়টা বুঝতে পারছো? ওকে, এবার দেখো 13 নম্বরে দেখো চলতি বা কর পূর্ব মুনাফা। এতক্ষণ পর্যন্ত যা পড়েছি শেষ, কন্ট্রিবিউশন মার্জিন, নিরাপত্তা প্রান্ত। এরপর দেখো চলতি বা কর পূর্ব মুনাফা কেমনে পেতে পারি, মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ আর হচ্ছে স্থির ব্যয় যদি আমরা বাদ দিই, চলে চলতি বা কর পূর্ব মুনাফা পাবো। মানে মুনাফা কিভাবে পেতে পারি, তোমার 50 টাকা হচ্ছে বিক্রয় হয়েছে, এখানের মধ্যে তোমার 10 টাকা পরিবর্তনশীল ব্যয় আর হচ্ছে তোমার 20 টাকা স্থির ব্যয়, তাহলে বাদ বাকি আর যে 20 টাকা থাকবে এটাই তোমার জন্য মুনাফা, জাস্ট এটাই, সেটাকে বলছে চলতি বা করপূর্ব মুনাফা। আরো অনেক কিছু দিয়েছে, করপূর্ব মুনাফা কিভাবে বের করা যায়, কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি স্থির ব্যয় বাদ দাও। আর মনে আছে কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে পেয়েছি, আমরা কিন্তু বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পরেই কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছি, তাই না? তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিন থেকেও যদি স্থির ব্যয় বাদ দাও তাহলে আমরা এই মুনাফাটা পাবো। ওকে, এছাড়া নিরাপত্তা প্রান্তের সাথে যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত গুণ করো তাও আমরা করপূর্ব মুনাফাটা পাবো। মানে মুনাফারই 3টা সূত্র, সবগুলোই মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টারের সূত্রগুলোই সবচেয়ে মেইন। তুমি যদি সূত্র ভালো মুখস্থ করতে পারো তুমি ম্যাথ ভালো করে করতে পারবে, অ্যান্ড বলতে গেলে এক প্রকার একটা প্রো হয়ে যাবে ম্যাথগুলোতে। ওকে, আমরা বুঝতে পেরেছি এটা জিনিসগুলো। এছাড়াও এই যে এখানে হচ্ছে তুমি চাইলে এটাকে ছকের আকারেও করতে পারো। তুমি যদি মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দাও, কন্ট্রিবিউশন মার্জিন পাবা, সেটা থেকে যদি স্থায়ী ব্যয় বাদ দাও তাহলে করপূর্ব মুনাফা পাবা। এটা জাস্ট একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। 14 নম্বর দেখো মোট বিক্রয় কিভাবে পেতে পারো, ইউনিট বিক্রয় থেকে গেলে আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য যদি গুণ করি। আর মোট পরিবর্তনশীল ব্যয় কিভাবে পেতে পারি, ইউনিট বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় গুণ করার মাধ্যমে। ওকে, এখানে একটা চার্ট দেওয়া আছে যে নগদ প্রবাহ বিবরণীর নমুনা, কিভাবে আমরা নগদ প্রবাহ বিবরণীটা করতে পারি। নগদ প্রবাহ বিবরণী কয়টি ধাপ আমি আগেই আলোচনা করেছি, এখানে লিখি। নগদ প্রবাহ বিবরণীর 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপে পরিচালনটা করা হয়, পরিচালন কার্যাবলী। দ্বিতীয় ধাপে করা হয় কি, বিনিয়োগ। আর 3 নম্বর ধাপে গিয়ে করা হয় তোমার হচ্ছে অর্থায়ন। ওকে ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ সমন্বয়। প্রথমেই যেটা নগদ প্রবাহ বিবরণীর সময় করতে হবে, আমাদের নিট মুনাফাটা লিখতে হয়। নিট মুনাফা থাকলে নিট মুনাফা, নিট ক্ষতি থাকলে সেটা মাইনাস ফিগারে লিখবা। অ্যান্ড প্রথমেই যেটার হচ্ছে সূত্র মানে যেটা হেডলাইন থাকে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ দেওয়ার পরে নিট মুনাফা লিখবা। এটা নিয়ম, নিট মুনাফা তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়াই থাকবে, প্রশ্নের শেষে দেখবা নিট মুনাফা দিয়ে দেওয়াই আছে, শুরুতে নিট মুনাফাই লিখবা। এরপরে কেননা আমরা জানি আমরা নিট মুনাফা আয় বিবরণী করার মাধ্যমে পাই, আর আমরা পার্থক্যতে পড়ে এসেছি আয় বিবরণী করার পরে নগদ প্রবাহ বিবরণী করা হয়। আর নিট মুনাফা তো যেটা আমরা পেয়েছি সেটা আসলে একটা নগদের সঠিক ধারণা না, তাই আমরা এখন প্রতিষ্ঠানে আসলে কতটুকু নগদ প্রবাহ হয়েছে, আসলে কত আন্তঃপ্রবাহ হয়েছে, নগদের পরিমাণ কতটুকু সেটা বের করব। তাহলে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করার জন্য নিট মুনাফা লিখবো, নিট মুনাফার টাকাটা এই জায়গায় লিখবো। এরপর পরিচালন কার্যক্রম থেকে
থেকে নগদ প্রবাহের জন্য সমন্বয়। ওকে, এই হেডিংটা দিয়ে আমরা লিখব অবচয়। অবচয় সব সময় যোগ হয়। দেনাদার যদি বৃদ্ধি পায়, আমি বলেছি দেনাদার বৃদ্ধি পেলে মাইনাস। চলতি সম্পদগুলো আমার যদি বাড়ে, তাহলে মানে যদি বৃদ্ধি পায় তাহলে আমার করতে হবে মাইনাস, আর যদি মাইনাস হয় মানে হ্রাস পায় করতে হবে প্লাস। বুঝতে পেরেছি? তাহলে দেখো, ওকে, দেনাদার বৃদ্ধি, প্রাপ্য বিল, পঞ্জীয়ন পণ্য বৃদ্ধি, তারপর হচ্ছে অগ্রিম ব্যয় বৃদ্ধি, এগুলো সবগুলো হলে দেখো মাইনাস মাইনাস মাইনাস। চলতি সম্পত্তি বাড়া মানেই মাইনাস। অনাদায়ী আয় বৃদ্ধি, অনাদায়ী আয় বৃদ্ধি মানে হচ্ছে তোমার এটাও চলতি সম্পত্তির মতো অনাদায়ী, মানে হচ্ছে তুমি দেনাদার থেকে টাকা পাবে বা প্রাপ্য বিল থেকে টাকা পাবে, এখনো পাওনি, কারো থেকে টাকা পাবে, তাহলে অনাদায়ী আয় বৃদ্ধি হলে, বিলম্বিত ব্যয় বৃদ্ধি হলে, আর বাজার সিকিউরিটিজ যদি বৃদ্ধি হয় মাইনাস, আর হ্রাস যদি পায় তাহলে হচ্ছে করতে হয় কি প্লাস। স্বল্পমেয়াদী বিনিয়োগ বৃদ্ধি, এটাও একটা চলতি সম্পদের মতো, কিন্তু আবার যখন পাওনাদারের ক্ষেত্রে আসে এগুলো বৃদ্ধি হলে এগুলো যোগ করতে হয়, কেননা টাকাটা অলরেডি আমার পকেটেই আছে, বহিঃপ্রবাহ হয়নি, সেটা অন্যের কাছে নেই, এজন্য এগুলো হলে আমার কি করতে হয় প্লাস করতে হয়। মনে থাকবে? ওকে। এছাড়া আমার তো প্রথম ধাপ গেল পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের সমন্বয়। সেকেন্ড যে ধাপটা আমাদের, সেকেন্ড ধাপ কি ছিল? আচ্ছা, ওই পেজে চলে গেছে। আমাদের সেকেন্ড ধাপ ছিল বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রমে আমি আগেও বলেছি যে স্থায়ী সম্পত্তিগুলো থাকবে সেগুলো ক্রয় বিক্রয়ই হবে আমার মূলত বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। কি কি দেখো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়, তারপর হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়। বুঝতে পেরেছো? যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় হয়, প্রতিষ্ঠান থেকে পকেট থেকে টাকা চলে যাচ্ছে, নগদ বহিঃপ্রবাহ হয়েছে, তাই মাইনাস। আর যদি বিক্রয় করা হয়, ক্রয় করলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, বিক্রয় করলে প্রতিষ্ঠানে টাকা আসে, তাই যোগ। ঠিক একইভাবে এগুলো। এরপর আমরা পাবো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। পরীক্ষায় কিন্তু এভাবেও বলতে পারে যে শুধুমাত্র বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বের করো, বা বলতে পারে যে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ এবং বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ দুইটাই বের করো, তখন এতটুকু পর্যন্ত করে শেষ করে দিবা। আর থার্ড নাম্বার যে ধাপটা থাকে সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। কিভাবে পেতে পারি? লভ্যাংশ প্রদান। আমি লভ্যাংশ দিয়ে দিচ্ছি শেয়ার হোল্ডারদেরকে, প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে, তাই আমরা এটা কি করব মাইনাস। আর সাধারণ শেয়ার ইস্যু বা যদি বিক্রয় করি, টাকা আসছে তাই প্লাস করা হয়। দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু বা যদি বিক্রয় করি প্লাস করা হবে। বন্ড যদি পরিশোধ করি, দীর্ঘমেয়াদী বন্ড পরিশোধ করি, তাহলে মাইনাস করা হবে। ওকে, তাহলে এরপরে যখন আমরা এটা করব, তিনোটা যোগ করব, যোগ করার পরে নিট মুনাফা যেটা থাকবে সেটা থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাবো দেখো নগদ অর্থের বৃদ্ধি 1 2 3 যোগ, সেটার সাথে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বা সমাপনী নগদ উদ্বৃত্ত যদি থাকে, আরও একটা পয়েন্ট আছে, সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার সমাপনী নগদ উদ্বৃত্ত। সমাপনী নগদ উদ্বৃত্ত, এই প্রারম্ভিক নগদ উদ্বৃত্তটা প্রশ্নে দিয়ে থাকবে, সেটার সাথে আমরা যে নগদ অর্থের বৃদ্ধি না হ্রাস পেয়েছে, ঠিক আছে, আমরা তিনোটা পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, ওই যে নিট মুনাফা যোগ করার পরে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা থেকে যদি আমরা প্রারম্ভিক নগদ প্রবাহের উদ্বৃত্তটা যদি আমরা যেটা পাবো সেটা যোগ করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সমাপনী নগদ প্রবাহ। আবার বলি, নিট মুনাফা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের যে অ্যামাউন্টটা আমরা এই পাশে লিখবো, এই যে যোগ বিয়োগ করে, অ্যান্ড হচ্ছে অর্থায়ন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, এটা সবগুলো যোগ করার পর যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটা থেকে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এটা প্রশ্নে দিয়ে দেওয়া থাকে, সেটা যোগ করি, তাহলে আমরা সমাপনী নগদ উদ্বৃত্ত পাবো। ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা একটু দেখে নিই, তাহলে আমরা আসলে বিষয়টা ভালো করে বুঝতে পারবো। দেখো, প্রথমে আছে নগদ, আমরা একটু যদি খেয়াল করি, দেখো প্রথমে আছে হচ্ছে নগদ বাজারযোগ্য সিকিউরিটিস। প্রথমে 2009 সালে 1800 ছিল, হয়েছে, বাট 2008 সালে ছিল। দেখো কিছুক্ষণ আগে তোমাদের 2018 এবং 19 সাল দিয়ে আমি কিন্তু বুঝিয়েছি, এখানে দেখো দুইটা সাল দেওয়া আছে, 2008 এবং 2009। তাহলে দেখো 2008 সালে বাজারযোগ্য সিকিউরিটিস ছিল 1200, আর সেটা 2009 সালে এসে কত হয়ে গেছে 1800, তার মানে পরিবর্তন হয়েছে। এখানে তুমি কনফিউজ হতে পারো যে দুইটা সাল আছে, আমি কোনটা লিখবো? পরিবর্তনের টাকাটা লিখবা, যে 2008 সালে কত ছিল অ্যান্ড 2009 সালে এসে সেটা কত হয়ে গিয়েছে, মাঝখানের পরিবর্তনটা। এরপর দেনাদার আছে, দেনাদার বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? দেখো 2008 সালে কিন্তু 1800, বাট সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 2000, তার মানে মাঝখানে কত পরিবর্তন? 200, তার মানে 200 পরিবর্তন হয়েছে। এটা আমরা করব কি, এটা আমরা হচ্ছে যোগ করব, সরি, দেনাদার বৃদ্ধি পেয়েছে, দেনাদার বৃদ্ধি পেলে আমাদের বিয়োগ করতে হবে। ওকে, এরপর দেখো মজুদ পণ্য, সেম বিষয়, আমরা ম্যাথে চলে যাই, ম্যাথ দেখলে আমরা আরো একটু ভালো করে বুঝতে পারবো।
এই দেখো, এই যে দেখো এখানে সুন্দর করে লিখেছে নগদ 1500 1000, যে 1500 1000 বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? অবশ্যই আমার নগদ বৃদ্ধি পেয়েছে, তাই 5000 লিখেছে। সিকিউরিটিজ বৃদ্ধি পেয়েছে, সরি সিকিউরিটিজ আমার হ্রাস পেয়েছিল হয়তো, হ্যাঁ সিকিউরিটিজ আমার বৃদ্ধি পেয়েছে 1200 থেকে 1800। বাজারযোগ্য সিকিউরিটিজ 600 যোগ করেছে। এরপর দেনাদার দেখো, দেনাদার হচ্ছে তোমার 200 যোগ করেছে। মজুদ পণ্য হচ্ছে তোমার 1100 যোগ করেছে। স্থায়ী সম্পত্তি দেখো, এখানে জাস্ট ধাপগুলো দেয়নি, আলাদা আলাদা করে লিখে নেই, বাট জাস্ট লিখেছে যে পরিবর্তন কোনটা যোগের পাশ যোগ হবে কোনটা বিয়োগ হবে, জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদের জাস্ট একটা ধারণা দিয়েছে। স্থায়ী সম্পত্তি দেখো, স্থায়ী সম্পত্তি যদি আমরা দেখি, দেখো মোট স্থায়ী সম্পত্তি দেখো আগে ছিল 8100 আর এখন 29500, তার মানে বৃদ্ধি পেয়েছে। তার মানে অবশ্যই তুমি ক্রয় করেছো, ক্রয় করলে মাইনাস টাকা চলে যাচ্ছে। অবচয়ও দেখো সেম, অবচয় বের করেছে কিভাবে, যে এই যে অবচয়, এখানে পুঞ্জীভূত অবচয় দেখো আগে ছিল 13100 এখন 14700, তার মানে অবচয় বৃদ্ধি পেয়েছে। অবচয় বৃদ্ধি পেয়েছে 1600 যোগ। ঠিক একইভাবে পাওনাদার, প্রদেয় বিল এইসব কাজও করেছে, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, বাজারযোগ্য সিকিউরিটিসের আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, যে 1200 টাকা ছিল 1800, তার মানে সে আরো সিকিউরিটিস ক্রয় করেছে, বুঝতে পেরেছো? মানে আরো সিকিউরিটিস ক্রয় করেছে, তার মানে তার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। আমরা জানি কি বাজারযোগ্য সিকিউরিটিস মানে অন্য প্রতিষ্ঠানের তোমার কি শেয়ার বা সম্পত্তি যেগুলো আছে সেগুলো ক্রয় করা। তার মানে সে যদি 1800 টাকার সম্পত্তি 2008 সালে 1800 টাকা ছিল, 2009 সালে সেটা 2000 হয়ে গিয়েছে, মানে 200 টাকা এক্সট্রা আরো ক্রয় করেছে। তার মানে বাজারযোগ্য যে সিকিউরিটিসটা আছে 1200 আর 1800, বাজারযোগ্য যে সিকিউরিটিস আছে 200 টাকা এক্সট্রা ক্রয় করেছে। তাহলে বুঝে যাচ্ছে কি প্রতিষ্ঠান থেকে নগদ বহিঃপ্রবাহ হয়েছে। এই জায়গায় তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো, তাই আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম। এরপর দেখো একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে, যেখানের মধ্যে আমাদের বলেছে এই যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ওকে, এখানে ধাপে ধাপে দিয়েছে, এটা তোমরা বাসায় বসে করবা। আমি এতক্ষণ যা আলোচনা করেছি করলেই বুঝতে পারবা। অবশ্যই যোগ করেছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে তাই বিয়োগ করেছে, মজুদ পণ্য হ্রাস পেয়েছে তাই হচ্ছে যোগ করেছে। এটা তোমরা করলেই বুঝতে পারবা বাসায় বসে। তোমাদের এই নগদ প্রবাহ বিবরণী এতক্ষণ অনেক আলোচনা করেছি, অনেক বিষয় বুঝিয়েছি, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে তোমরা বাসায় বসে বসে করবা। এটাতে কি করতে বলেছে, এটাতেও দেখো নগদ প্রবাহ বিবরণী করতে বলেছে, আর সেমই ঠিক আছে, এখানের মধ্যেও সেম নগদ আছে, দেনাদার আছে, মজুদ পণ্য, স্থায়ী সম্পদ, মোট সম্পত্তি, আর হচ্ছে চলতি দেয়, দীর্ঘমেয়াদী ঋণ, শেয়ার হোল্ডারদের মূলধন, কোনটা কোন দিকে যাবে, নিট মুনাফা আছে, শুরুতে নিট মুনাফাটা লিখবা, নগদ লভ্যাংশ প্রদান করেছে, নিচের সমন্বয়গুলো অবশ্যই খেয়াল করবা। অনেকে নিচের সমন্বয় যেগুলো থাকে সেগুলো স্কিপ করে চলে যায়, খেয়াল করবা। অবচয় পরিমাণ ছিল, অবচয় এখানে দিয়েছে 20,000 টাকা, আবার 2000 টাকা স্থায়ী 20,000 টাকা একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করেছিল 2012 সালে। এই সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে করবা। তার মানে স্থায়ী সম্পত্তি ক্রয় করেছে মানে দেখো 12 সালে 2011 সালে তার 1 লক্ষ ছিল, 2012 সালে এসে 3 লক্ষ, ঠিক আছে। আর 20,000 টাকার আরো একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করেছে, যার জন্য তাকে 1,50,000 টাকা দীর্ঘমেয়াদী একটা ঋণও ইস্যু করা হয়েছে। দেখি এই কাজটা ওরা কিভাবে করেছে। ওরা স্থায়ী সম্পত্তি ক্রয় করেছে 2,20,000 টাকা। এখন এই টাকাটা কিভাবে আসলো আমরা দেখি, এখানে কি টিকা দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে যে পরিচালনা কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ 2,20,000 টাকা। এখন 2,20,000 টাকাটা কিভাবে এসেছে আমরা সেটা একটু খেয়াল করি। দেখো 2,20,000 কিভাবে এসেছে, এই যে 1 লাখ টাকা 2011 ছিল 1 লাখ, বাট সেটা 2012 সালে গিয়ে হয়ে গেল হচ্ছে 3 লাখ। তার মানে অলরেডি 1 লাখ টাকার সম্পত্তি তার বৃদ্ধি পেয়েছে। আর এখানে আবার বলেছে যে না 20,000 টাকার আরো একটা সম্পত্তি ক্রয় করেছে, তার মানে 2 লাখ ছিল, মানে পরিবর্তনটা হচ্ছে 2 লাখ, সেটার সাথে 20,000 যোগ করলে আমার হয়ে যাচ্ছে 2,20,000। বুঝতে পেরেছি আমরা বিষয়টা? ওকে, আর সেটার জন্য দীর্ঘমেয়াদী ঋণ নিয়েছে, দীর্ঘমেয়াদী ঋণে ওরা হচ্ছে 1,50,000 টাকা লিখেছে। এই ইজি আছে, তোমরা পারবে দেখলে একটু। ওকে, আরো একটা ম্যাথ তোমরা এটা বাসায় বসে করবা, সেম প্রকারের ম্যাথ। এই যে অবচয় কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু আমরা দেখি। অবচয় কিভাবে ওরা নির্ণয় করেছে দেখো, পুঞ্জীভূত অবচয়ের একটা সমাপনী উদ্বৃত্ত দেওয়া ছিল 5,500,
সেখান থেকে পুঞ্জীভূত অবচয়ের একটা প্রারম্ভিক উদ্বৃত্ত 4,500 যেটা হয় সেটাই হচ্ছে পার্থক্য, এবং ফেলে দেওয়ার একটা যন্ত্রপাতির অবচয় ছিল, মানে ফেলে দিয়েছে সেটার একটা অবচয় ছিল 1,000। আমরা জানি পার্থক্য বের করলেও হচ্ছে অবচয় পাওয়া যায়, এন্ড ফেলে দিয়েছে সেটারও একটা অবচয় আছে, সেটা যখন যোগ করেছে 2,000 টাকা হচ্ছে অবচয় হয়েছে। এগুলো পারবে, এন্ড এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসে। লভ্যাংশ এবং হচ্ছে যদি সংরক্ষিত আয় যোগ করো তাহলে তুমি হচ্ছে 2,000 হচ্ছে তুমি সংরক্ষিত আয় 1,500 হলে নিট মুনাফা পাবে লভ্যাংশের সাথে সংরক্ষিত আয় যোগ করলে। তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। এই যে নিট মুনাফা এখানে কিভাবে পেয়েছে, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত থেকে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত দুইটা লিখেছে, এরপরে হচ্ছে সংরক্ষিত আয় লভ্যাংশ যোগ করেছে 2013 সালেরটা, এরপর সেটা থেকে নিট মুনাফা তোমার হচ্ছে পেয়েছে কিভাবে যোগ করে, সংরক্ষিত আয়ের সাথে লভ্যাংশ যোগ করে নিট মুনাফা পেয়েছে 7,500। বুঝতে পেরেছো? ওকে, মানে এখানে হচ্ছে তোমার পার্থক্যটা নিয়েছে যে সংরক্ষিত আয় কত হয়েছে, দুইটার মধ্যে পার্থক্য কত, 1,500 থেকে লভ্যাংশ প্রদান 6,000, 6,000-এর মধ্যে এটা নিট মুনাফা। বুঝতে ওকে, আমাদের এখন আপাতত শেষ। নগদ প্রবাহ নিয়ে আর কোনো আলোচনা না, অনেক আলোচনা হয়েছে। এবার আমরা একটু যে আরো অনেকগুলো সূত্র পড়েছি, কন্ট্রিবিউশন মার্জিন, এগুলো নিয়ে আমরা একটু দেখি। যেমন এখানে একটা দেখো, এখানে আমাদের কি বের করতে বলেছে আমরা একটু দেখি। আমাদের বের করতে বলেছে যে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো। কি কি দেওয়া আছে, স্থায়ী ব্যয় দেওয়া আছে দুইটা কোম্পানির, এটা তোমরা করবা। আর স্থায়ী ব্যয় দেওয়া আছে দেখো 70,000 টাকা, আর হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 60, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 25। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুর সূত্র তো জানি, ইজি। দেখো কি সমচ্ছেদ বিন্দু, উপরে স্থায়ী ব্যয়, নিচে একক প্রতি বিক্রয় মূল্য, নিচে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা সমচ্ছেদ বিন্দু একক পেয়ে যাব। তাহলে এটা যেমন করেছি পরেরটা তোমরা নিজেরা করবা। ওকে ওকে, এরপরে দেখো এখানে এসে দেখো ইউনিট ও টাকার ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলেছে। ইউনিট এবং টাকার ব্রেক ইভেন পয়েন্ট কিছুক্ষণ আগে ইউনিটে বের করেছে, এখন টাকায়ও দুটাই বের করতে বলেছে। দেখো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আর সম্ভাব্য মুনাফা, তিনটা বের করতে বলেছে। দেখো ইউনিটে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করবো আমরা সেটা জানি, টাকায় কিভাবে বের করবো, ইউনিটটা বের করার পর সেটা যদি আমরা গুণ করে দিই আমরা টাকায় ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাব। এরপর দেখো কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় কিভাবে আমরা করব। আমরা জানি মোট ইউনিট বিক্রয় থেকে, আমরা এই চারটা এই ছকটা আমরা সূত্রতে দেখেছিলাম, কিন্তু ইউনিট বিক্রয় যেটা থাকবে সেটা থেকে যদি আমরা মোট বিক্রয়টা বাদ দিই, মোট বিক্রয় কিভাবে পাবো, ইউনিট বিক্রয়ের সাথে একক প্রতি বিক্রয় মূল্য যেটা আমাদের প্রশ্নে হয়তো দেওয়া ছিল সেটা যদি গুণ করি আমরা পেয়ে যাব। সেটা থেকে যদি মোট পরিবর্তনশীল ব্যয় আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন। আর অনুপাত কিভাবে পেতে পারি, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি মোট বিক্রয় আমরা ভাগ করি তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পেয়ে যাব। ওকে, আমাদের এটা 50% সবসময় পার্সেন্টেজে লিখবেন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা। আর সম্ভাব্য মুনাফা মানে কত টাকা, ওই যে মুনাফাটার পরিমাণটাই বের করতে বলেছে, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ স্থির ব্যয় বাদ, মানে যা সূত্র পড়েছি তাই, খুবই ইজি। এখানেও বিক্রয়ের পরিমাণ আর হচ্ছে মুনাফার পরিমাণ, এখানে একটা জিনিস দিয়েছে দেখো, মুনাফা বিক্রয় অনুপাত 20%। এটা মানে কি দেখো আমি তোমাদের দেখাই, এটা মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতকে মুনাফা বিক্রয় অনুপাতও বলা হতে পারে। এটা 20% অলরেডি লিখেই দিয়েছেন। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যদি আমরা ভাগ করি আমরা পাবো ব্রেক ইভেন পয়েন্টের বিক্রয়ের পরিমাণ। ওকে, এই যে এখানে আরো একটা দিয়েছে কিভাবে মুনাফা পেতে পারি, কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি স্থির ব্যয় বাদ দিই, কন্ট্রিবিউশন মার্জিন আমরা আগেই জানি, কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে পাই, মোট বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দিই কন্ট্রিবিউশন মার্জিন পাবো, অ্যান্ড সেটা থেকে যদি স্থির ব্যয় বাদ দিই মুনাফা পাবো, সিম্পল। ওকে, এখানে একটা দিয়েছে, এখানে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলেছে, এটা আমরা পারবো। এটা আমরা দেখো এখানে দেওয়া আছে যে 3 টাকা ধরে আমদানি করে, একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে দেওয়া আছে, এই দেশের বাজারে তা 4.50 করে বিক্রয় করে, প্রতি বছর 4 লাখ টাকা তার স্থায়ী ব্যয় হয়, প্রতিটি খেলনা আমদানি করে দেশের বাজারে 4.50 করে বিক্রয়। আচ্ছা দেখি আমরা এটা একটু, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলেছে। ব্রেক ইভেন পয়েন্ট এই যে একক প্রতি বিক্রয় মূল্য, এই দেশের বাজারে বিক্রয় হয় আমার, এই দেশের বাজারে বিক্রয় আমার 4.50 আর আমদানি করা হয় 3 টাকার দরে, তার মানে 1.50, এটা থেকে এটা বাদ, পরিবর্তনশীল ব্যয় বাদ, এটাকে পরিবর্তনশীল ব্যয় হিসেবেই ধরেছে, যেটা আমাদের এখানে লিখেছি দেখো 3 টাকা দরে আমদানি করে, প্রতিটি খেলনা 3 টাকা দরে আমদানি করে, তার মানে হচ্ছে এটা তার পরিবর্তনশীল ব্যয় একক। ওকে, আর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বিক্রয় করা হয়, বিক্রয় একক বলেই দিয়েছে, মানে হচ্ছে আমদানি খরচটা, এবার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 3 টাকা, তার মানে
একটা খেলনার জন্য যদি 3 টাকা ব্যয় হয়, 4টা খেলনার জন্য টাকাটা আরো বাড়বে, পরিবর্তনশীল ব্যয় এই জিনিসটাই। ওকে, আচ্ছা এরপরে ম্যাথটা করেছে, এটা তোমরা বাসায় বসেই করতে পারবা। আচ্ছা এটাও প্রায় সেমই, সমচ্ছেদ বিক্রয় একক বের করতে বলেছে, প্রায় এই ধরনের ম্যাথগুলোই থাকবে, ইজি মেথডে, ঘুরে ফিরে সেমই। আমি বারবার বলছি তুমি যদি সূত্র মুখস্থ করো তুমি ম্যাথগুলো ইজিলি করতে পারবে। সমচ্ছেদ বিন্দু একক, আমরা যদি একটু দেখি, এটাও নিরাপত্তা প্রান্ত। আচ্ছা আমরা একটা নিরাপত্তা প্রান্ত ম্যাথ দেখি, আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখেছি অনেকগুলো নিরাপত্তা মার্জিন অনুপাত দেওয়া আছে, আমাদের নিরাপত্তা প্রান্ত বের করতে বলেছে। চলো আমরা এটা একটু দেখি। নিরাপত্তা প্রান্ত দেখো কিভাবে বের করতে পারে, বিক্রয়ের সাথে নিরাপত্তা মার্জিন অনুপাত যদি আমরা গুণ করি আমরা নিরাপত্তা প্রান্ত পাবো। বুঝতে পেরেছো? শেষ, মানে মূলত বলতে গেলে যে বার্ষিক মুনাফা কিভাবে পেতে পারি, মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাই স্থির ব্যয়, সে ঘুরে ফিরে সেই সেম ম্যাথগুলোই জাস্ট একটু। আচ্ছা দেখো এই জায়গায় নিরাপত্তা প্রান্তের একটা চিত্র আঁকতে বলেছে। ওই যে কিছুক্ষণ আগে যে বারবার যে চিত্রটা আমি আঁকাচ্ছিলাম, আঁকিয়েছিলাম তোমাদেরকে, যে এখানে 500, এখানে এটাই মূলত হচ্ছে নিরাপত্তা প্রান্তের একটা চিত্র। আমরা একটু দেখো এখানে নিরাপত্তা প্রান্ত, মানে নিরাপত্তা প্রান্তটা বের করেছে প্রকৃত বিক্রয় থেকে, সমচ্ছেদ বিক্রয়টা বাদ দিয়ে নিরাপত্তা প্রান্তটা তারা বের করেছে, এন্ড সেটা চিত্রের মাধ্যমে দেখিয়েছে। তাদের দেখো নিরাপত্তা প্রান্ত ছিল কত, 1000 একক। নিরাপত্তা প্রান্ত 1000 একক, এই যে এই জায়গায় তারা বিক্রয়ের 1000 ইউনিটটা রেখেছে, এই জায়গায় ব্যয় বা 1000 টাকাটা রেখেছে, টাকার পরিমাণটা রেখেছে। এখন এই জায়গায় হয়েছে তোমার ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, আমরা গত ম্যাথেই দেখেছি, দেখো 5000 ইউনিট হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। 5000 ইউনিট কত, এই জায়গায় হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, যেটাকে এইভাবে এভাবে করে দিবে, এটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, এই জায়গায় হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন আমাকে আঁকতে বলেছি নিরাপত্তা প্রান্ত, এই দাগটা হবে সবসময় স্থির ব্যয়ের কারণে, ফিক্সড কস্টের জন্য এই জায়গায়, তার মানে এতটুকু পর্যন্ত তোমাকে বেয়ার করতেই হবে, এগুলো হচ্ছে আমার স্থির ব্যয়, আর এটা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এই উপরেরটা, তার মানে এই জায়গা পর্যন্ত আমার ব্রেক ইভেন পয়েন্ট, এন্ড এটার উপরে যাই হচ্ছে তাই হচ্ছে আমার মুনাফা, মানে এটাকে বলা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত। তার মানে এই যে 6 একক, আমরা যদি দেখি আগেরগুলো, এই যে 1000 একক, 5-6000 থেকে প্রকৃত বিক্রয়, 5000 একক বাদ দিলে 1000 একক যে বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে এতটুক যে 1000 একক যে বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এতটুক যেতে যে 1000 একক বৃদ্ধি পেয়েছে, ব্রেক ইভেন পয়েন্ট থেকে 5000 থেকে তোমার যে 6000 একক বৃদ্ধি পেয়েছে, এই অংশটাই হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত, মানে এই অংশটুকু নিরাপত্তা প্রান্ত। আমার মোট বিক্রয় হয়েছে তোমার এতটুকু, মোট বিক্রয় হয়েছে এতটুকু, আর সেটার জন্য এতটুকু হচ্ছে ইয়া হয়েছে, আর এই জায়গায় আমার ব্রেক ইভেন পয়েন্ট, তার মানে এই অংশটুকুই হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত। ওকে, আর এরপরে যাই যাবে তা হচ্ছে মুনাফা, এটাও মুনাফা বাট এগুলোও মুনাফা, বাট এই জায়গাটা হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত। ওকে, এরপর পুরো ক্লাসের একটু সামারি দেওয়া আছে, বিভিন্ন সংক্ষিপ্ত কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা আগেও পড়ে এসেছি, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতিগুলা, এটা একটা স্ক্রিনশট তুলে নাও, এগুলো হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটু গো থ্রু করি তাহলে আমরা দেখবো এখানে নর্মাল কথাই বলেছে যে পাবলিক লিমিটেড কোম্পানি 4টি আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, তারপর বলেছে আন্তর্জাতিক হিসাব মান IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে তোমার 5টি উপাদান থাকে, আর্থিক বিবরণী টিকাসমূহ, আর্থিক বিবরণী টিকাসমূহ অন্তর্ভুক্ত করা, আইটেমের ব্যাখ্যা, কিভাবে আর্থিক বিশ্লেষণ করা যায় সে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিয়েছে আমাদের এখানে। একটা আর্থিক নির্দিষ্ট ফার্মের আর্থিক বিবরণী সংক্ষিপ্তকে উদ্বৃত্তপত্র বলে, এছাড়া আরো অনেকগুলো পাবে, এই যে এখানের মধ্যে জাস্ট চ্যাপ্টার সম্পর্কে একটা সামারি দিয়ে দেওয়া, এখানে আরো অনেকগুলো আছে, স্ক্রিনশট তুলে নাও, এখানে বুঝতে পারবে যেমন কতিপয় নগদ আন্তঃপ্রবাহ কোনগুলো কোনগুলো, নগদ আন্তঃপ্রবাহ, নগদে পণ্য বিক্রয়, ক্রেতাদের নিকট হতে নগদ প্রাপ্তি, তারপর সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, এরপর আরো অনেক কিছু আছে, ঋণ গ্রহণ, প্রদেয়নের বৃদ্ধি, শেয়ার বন্ড ইস্যু, এই সবগুলো, আর কোনগুলো বহিঃপ্রবাহ, এই জিনিসগুলো নিয়ে এখানে একটু বর্ণনা করা হয়েছে। পরিচালন কার্যক্রম হতে নগদ পাওয়া বলতে বোঝায় উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, এগুলো এখানে হচ্ছে এইগুলো নিয়ে আরো অনেকগুলো বর্ণনা করা হয়েছে, তোমরা একটু বাসায় বসে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নিবে, এগুলো সাধারণত জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর বেসিক ধারণা ক্রিয়েট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এখানে আরো অনেকগুলো বিষয় সম্পর্কে বলা হয়েছে, ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে, যে ব্রেক ইভেন চার্ট কি, চার্ট বা চিত্র বিক্রয়, মোট ব্যয়, মুনাফার মধ্যে সম্পর্ক দেখায়, এই বিষয়গুলা।
আর শেষ। এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি যে মেন ফোকাস সেটা ছিল আমাদের সূত্রের উপরে। থিওরির তুলনায় সবচেয়ে বেশি আমাদের মেন ফোকাস সূত্রের উপর, কেননা আমি তোমাদের শুরুতেই বলেছি যে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি নাম্বার তুলতে পারবে এ ধরনের একটা চ্যাপ্টার। তুমি যদি সূত্র মুখস্থ করতে পারো, ম্যাথগুলোও খুবই ইজি, খুব সহজে ম্যাথগুলো করে তুমি অনেক ভালো টার্মের একটা নাম্বার গ্যাদার করতে পারবে, একটা গ্রেপ করতে পারবে। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা অনেক ইজি। এখানের মধ্যে তোমার মেন ফোকাস যাতে থাকে সূত্রের উপরে, সূত্রগুলো যাতে সবগুলো মুখস্থ হয়ে যায় একদম বরাবর বরাবর, কোনটির পরে আমরা কোনটি পড়েছি, অনুপাত, মার্জিন, প্রান্ত, এই জিনিসগুলোতে কনফিউজড হওয়া যাবে না। এরপর লাস্টে যে সংক্ষিপ্তগুলো পড়েছি সেগুলো একটু বারবার গো থ্রু করবা। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।